শুভ সকাল এবং শুভ সন্ধ্যা। যে যেখানে আছেন সবাই ভালো আছেন এই প্রত্যাশা করছি। আমি নুসরাত মোর্শেদ, 24th ব্যাচ সিভিল, চুয়েট এলুমনাই ইউএসএ ইনকের কালচারাল সেক্রেটারি। সবাইকে অত্যন্ত আনন্দের সাথে আমন্ত্রণ জানাচ্ছি চুয়েট এলুমনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক আয়োজিত টেকনিক্যাল সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে। আর মাত্র কয়েকটা দিন আছে আমাদের বিজয় দিবসে। সবাইকে অগ্রিম বিজয় দিবসের শুভেচ্ছা। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী চলছে। এই মহামারীতে আমরা হারিয়েছি অনেক মানুষকে, এখনো হারাচ্ছি। সাথে আরো যোগ হয়েছে নতুন নতুন ভাইরাসের নাম। দেশ বিদেশে যে সকল প্রকৌশলীদের আমরা হারিয়েছি, সবার প্রতি শ্রদ্ধা। এটি ভার্চুয়াল সেমিনার। এই সেমিনারের টেকনিক্যাল সেমিনারের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আমরা যা ইঞ্জিনিয়ারিং কারিকুলামে যা অন্তর্ভুক্ত আছে, যেটাকে আমরা থিওরিটিক্যাল নলেজ বলি, এরপরে যখন আমরা কর্মক্ষেত্রে পদার্পণ করি আমাদের কিছু যেখানেই আমরা কাজ করি কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়, যেগুলো হয়তো অনেক কিছু জানতে হয় চাকরির প্রয়োজনে, অনেক নতুন টেকনোলজির কারণে অনেক কিছু শিখতে হয়। তো আমরা চাই দেশ বিদেশে আমাদের যে সকল প্রকৌশলী তাদের কর্মক্ষেত্রে সফল হয়েছেন, তারা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন আমাদের নতুন প্রজন্মের প্রকৌশলীদের। এটাই এটার মূল উদ্দেশ্য, একটা সেতু সংযোগ করা। এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, আমরা আশা করছি নতুন প্রজন্মের প্রকৌশলীরা এতে উপকৃত হবেন। এটাই হচ্ছে আমাদের মূল মিশন অর ভিশন, যেটাই আমরা বলি না কেন। তো আজকের এই অনুষ্ঠানটা আমি বলবো ভার্চুয়াল টেকনিক্যাল সেমিনারের এই উদ্যোগটা নেওয়ার পেছনে কিছু কিছু মানুষ এখানে পরিশ্রম করেছেন এটিকে কোঅর্ডিনেট করার জন্য। আমি ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বর্তমান প্রেসিডেন্ট, চুয়েট এলুমনাই ইউএসএ ইনকের বর্তমান প্রেসিডেন্ট 8 ব্যাচের শোয়েব চৌধুরী ভাইকে। ধন্যবাদ দিতে চাই প্রাক্তন প্রেসিডেন্ট 4th ব্যাচ ইলেকট্রিক্যালের রিয়াসত ভাইকে। ধন্যবাদ জানাই 19th ব্যাচের ইলেকট্রিক্যালে রানা বড়ুয়া দাকে। ধন্যবাদ জানাই 4th ব্যাচ মেকানিক্যালের আহমেদুল হক ডালিম ভাইকে। এছাড়া ধন্যবাদ জানাই কোঅর্ডিনেশনের জন্য চুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হুমায়ুন কবিরকে। আরো ধন্যবাদ জানাতে চাই যারা নেপথ্যে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি অত্যন্ত আনন্দিত চুয়েট এলুমনাই ইউএসএ এর আমন্ত্রণে আমাদের সম্মানিত ভিসি চুয়েটের উনি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। উনি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এজ এ চিফ গেস্ট হিসাবে। আমি ওনার বায়োগ্রাফি থেকে কিছুটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল আলম was born in a respectable family in Chittagong. Dr. Mohammad Rafiqul Alam successfully graduated from the Chittagong Engineering College in 1979 from the Department of Electrical and Electronic Engineering and joined as a lecturer in the same institution in 1982. Later, he became as a professor in the same institution in 2009. He has about 39 years of teaching professional and administrative experiences. He has more than 16 publications in national and international journal and conferences. Professor Dr. Mohammad Rafiqul Alam achieved his Doctor of Philosophy for his research on investigation on the in-flight synthesis of microparticles in thermal plasma. His main
His major areas of research interest are plasma physics, feedback system, and control engineering. In 2013, Professor Dr. Rafiqul Alam appointed as Pro VC of CHUET. In 2016, Dr. Muhammad Rafiqul Alam appointed as VC of CHUET. In 2020, Professor Dr. Alam again appointed as Vice Chancellor of Chittagong University of Engineering and Technology. এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডক্টর রফিকুল আলমকে as a chief guest হিসেবে তার বক্তব্য প্রদানের জন্য। স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। CHUET অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ কর্তৃক আয়োজিত আজকে টেকনিক্যাল সেমিনারের বিশেষ গেস্ট অফ অনার, বিশেষ অতিথিবৃন্দ, টেকনিক্যাল লেকচারবৃন্দ, CHUET অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহীবৃন্দ এবং আজকে সেমিনারে অংশগ্রহণকারী প্রত্যেককে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, গৌরবের মাস, অহংকারের মাস। এবারের বিজয় দিবসটা আমাদের কাছে অন্যান্য বিশেষ মাত্রা নিয়ে আমাদের সামনে উপনীত, কারণ আমরা এই বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করছি জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দিনে আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করতে চাই স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের এবং 15 আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের। আমি প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের যে কোনো উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সরাসরিভাবে আমরা সম্পৃক্ত। আমাদের প্রকৌশলীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশ ও জাতির সেবা করার জন্য আমরা সুযোগ পেয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে গার্মেন্ট নির্ভর সমাজ প্রতিষ্ঠা করে উন্নত সমৃদ্ধ উন্নত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদেরকে ভিশন দিয়েছেন। যে ভিশনটা ছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। সেই ভিশনকে আমাদেরকে অ্যাচিভ করতে হলে আমাদের প্রকৌশলী সমাজের অবদান রাখতে হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আমাদের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত রাখছি, তাকে আমরা প্রকৌশলী রাখি। আমাদেরকে এই জন্য এই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমাদের যদি সম্পৃক্ত হয়, তাহলে আমাদের মধ্যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিক কোলাবোরেশন বৃদ্ধি করতে হবে। সাথে সাথে আন্তর্জাতিকভাবে প্রকৌশল শিক্ষা ও গবেষণার যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, সেই সমস্ত জ্ঞানগুলোকে আমাদেরকে আপডেট করার জন্য নীতিমতো রেগুলার আমাদের নলেজ ডিসিমিনেশন এবং শেয়ারিং যাতে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আজকে যে সেমিনারটা আয়োজন করা হয়েছে, সেখানেও আমাদের অনেক সিনিয়র প্রকৌশলী তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা আমাদের নবীন প্রকৌশলীর সাথে শেয়ার করবেন এবং মত বিনিময় করবেন। এত করে আমাদের নতুন যারা প্রকৌশলী আজকে হচ্ছে এবং হবে, তাদের জীবনকে কর্মক্ষেত্রে কিভাবে প্রবেশ করবে এবং তাদের কর্মক্ষেত্রে তাদের কাজ কিভাবে কাজ করতে হবে, সেরকম অনেক দিক নির্দেশনা পাবে এবং এতে করে আমাদের নবীন প্রকৌশলীরা অনেক সমৃদ্ধ হবে এবং এইরকম একটা সুন্দর মত বিনিময়ের আয়োজন, টেকনিক্যাল সেশন আয়োজন করার জন্য আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যেটা অবশ্যই আমাদের করার কথা। আপনারা এগিয়ে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। CHUET শিক্ষা ও গবেষণায় খুব এগিয়ে যাচ্ছে, আপনারা জানেন। আমাদের এক্ষেত্রে আমরা আমাদের সরকার থেকে বিভিন্ন রকম সার্বিক সহযোগিতা পাচ্ছি, যার পরিপ্রেক্ষিতে 2003 সালে বিশ্ববিদ্যালয় হওয়ার উন্নীত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর আমাদের শিক্ষা এবং গবেষণার বেশ ব্যাপক উন্নত সাধিত হয়েছে। আমাদের ছাত্ররা এখন
গুগল, ফেসবুক, ইন্টেল বা বিশ্বের মেগা মেগা যে প্রকৌশল নির্ভর প্রতিষ্ঠানের মধ্যে চাকরি করতেছে এবং আমাদের সুনাম দিন দিন বৃদ্ধি করতেছে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত মেগা মেগা প্রজেক্ট বাস্তবায়ন করতেছে সেখানে আমাদের চুয়েটের গ্রাজুয়েটরা চাকরি করতেছে দক্ষতার সাথে, সুনামের সাথে। এমনকি করোনা কালীনও আমাদের ছাত্ররা গবেষণা কাজ করতেছে, এবং এবং আন্তর্জাতিকভাবে পেপার প্রেজেন্টেশন করে আমাদের সিভিল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার নিয়ে আসছে। এতে করে আমি মনে করি আন্তর্জাতিকভাবে আমাদের সুনাম বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আমরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত এবং একাডেমিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত অনেক উন্নয়ন সাধিত হয়েছে এবং বর্তমানেও নতুন একাডেমিক ভবন, নতুন আধুনিক মেডিকেল সেন্টার, আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক হল, শিশুদের জন্য পার্ক, আবাসিক এলাকার মসজিদ সহ আরো অনেক উন্নয়নমূলক কাজ ব্যাপকভাবে শুরু হয়েছে, এগিয়ে যাচ্ছে। এবং ক্যাম্পাসকে বৃদ্ধি করার জন্য আমরা পূর্ব পাশে 10 একর জায়গা সরকার থেকে পেয়েছি এবং শহরের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে 10 একর আমরা আরো জায়গা পেয়েছি, যেটা নিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতেছি যে কিভাবে আগামী 2030 সালে আমাদের চুয়েটকে একটা উন্নত সমৃদ্ধ ক্যাম্পাস হিসেবে আমরা একাডেমিক্যালি এবং অবকাঠামোগত একটা সমৃদ্ধ ক্যাম্পাস হিসেবে পরিণত করতে পারি। সেই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই লক্ষ্যে টার্গেটকে সামনে রেখে 2030 সালে পর্যন্ত আমরা একটা অর্গানোগ্রাম সরকারের কাছে জমা দিয়েছি। আশা করতেছি এটা অনুমোদনের প্রক্রিয়াধীন। এটা অনুমোদন হইলে পরে আমাদের ভীষণ যে আগামী 2030 সালে ছাত্র সংখ্যা প্রায় 9,000 ছাত্রছাত্রী হবে ক্যাম্পাসে। বেশ আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আনুপাতিকাতে সবকিছু বাড়বে এবং সাথে সাথে আমাদের ল্যাবরেটরি গুলো আমরা উন্নয়ন বিশ্বমানের উন্নতি করার প্রচেষ্টা চালাই যাচ্ছি। তো যে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যালামনাইদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করতেছি। আপনারা আপনাদের অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা দিয়ে অবজারভেশন যা থাকবে সেটা আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমাদেরকে একাডেমিক এবং অন্যান্য ক্ষেত্রে আপনাদের পরামর্শ নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের টার্গেট হচ্ছে আমাদের চুয়েট থেকে বিশ্বমানের প্রকৌশলী বের করা এবং সেন্টারকে একটা ক্যাম্পাসকে একটা সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনারা আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডা এবং ইউএসএ থেকে আমাদের গরিব এবং মেধাবী ছাত্রদেরকে আপনারা বিভিন্ন স্কলারশিপ এবং স্কলারশিপ স্টাইপেন্ড দিচ্ছেন। এই জন্য আপনাদেরকে প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করতেছি যে আপনাদের এরকম সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা সবার আমাদের চুয়েট ফ্যামিলির সব ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার সহযোগিতা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে আগামী 2030 সালের মধ্যে একটা বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর দিকে আমরা বেশ এগিয়ে নিতে পারবো এই প্রত্যাশা রাখতেছি। এক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন, সবাই আমাদেরকে পরামর্শ দিবেন এবং আপনারা যখনই দেশে আসবেন ক্যাম্পাসে আসে ঘুরে যাওয়ার জন্য আপনাদের প্রতি দাওয়াত রইল। আমাদের ক্যাম্পাস অনেক সুন্দর হয়েছে, অবস্থানগত কারণ দিয়ে আমাদের মোটামুটি বলা যায় যে একটা বিশ্ববিদ্যালয়ের হিসেবে ক্যাম্পাসটা একটা অন্যরকম ফিলিং আসবে। আপনারা যখনই দেশে আসবেন আপনাদেরকে ক্যাম্পাসে দাওয়াত দিচ্ছি। আমি ভবিষ্যতে আপনাদের সার্বিক সহযোগিতা থাকবে প্রত্যাশা রেখে সবাইকে আবার শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আজকের অনুষ্ঠানে এইরকম অনুষ্ঠান আমার ছাত্রদের আমাদের নবীন প্রকৌশলীদের জন্য উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভিসি স্যার ডক্টর ইঞ্জিনিয়ার রফিকুল আলম। আমি চুয়েট এলুমনাই ইউএস এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আপনাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে অংশগ্রহণ করেছেন এবং আপনার দাওয়াতের জন্য আমরা ধন্যবাদ জানাই। এবার আমরা আমাদের স্কেজুয়াল অনুযায়ী গেস্ট অফ অনার প্রকৌশলী ডক্টর জাহাঙ্গীর আলমের থাকার কথা ছিল, কিন্তু উনি অন্য একটা সেমিনারে উনি ব্যস্ত থাকার কারণে উনি জয়েন করবেন, তবে কিছুটা সময় লাগবে। তো আমি এইমাত্র চেক করলাম, ওনাকে আমি এখনো দেখছি না। এ কারণে
আমি পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সেগমেন্টটা হচ্ছে স্পেশাল গেস্ট স্পিকারের বক্তব্য শুনবো আমরা। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমকে। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বর্তমানে প্রফেসর হিসেবে কর্মরত আছেন ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে। উনি বর্তমানে ডিরেক্টর হিসেবে আছেন স্টুডেন্ট ওয়েলফেয়ার চুয়েটের। ডক্টর রেজাউল করিম মাস্টার্স এবং পিএইচডি করেছেন এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এআইটি থেকে। ওনার 14টার মতো রিসার্চ পেপার, ওনার পাবলিশ রিসার্চ পেপার আছেন। উনি চুয়েটে কর্মরত আছেন 1994 সাল থেকে। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমকে তার এজ এ স্পেশাল গেস্ট স্পিকার হিসেবে তার বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা ভিসি মহোদয়ের বক্তব্য শুনলাম। আমি বলবো যে আমাদের সাইড থেকে বা বিশ্ববিদ্যালয়ে যারা এখন আছি তাদের পক্ষ থেকে যা বলার ভিসি মহোদয় বিস্তারিতই বলেছেন। আমি শুধু এটুকুই বলবো যে আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা স্বতঃপ্রণোদিত হয়ে এই আমাদের শিক্ষার্থীদেরকে যে আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং এর যে অ্যাপ্লাইড বিষয়গুলো যে আপনারা তাদের সঙ্গে শেয়ার করা, এবং এগুলো ছাড়াও আমার বিশ্বাস যে আপনারা এরপরে আমাদের সাথে, আমাদের স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন, আরো অন্যান্য কর্মকাণ্ড আপনাদের ইন্টারাকশনটা আরো জোরদার হবে। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা যারা একটু বয়স হয়েছে, যারা আমরা বিশেষ করে ইন্ডাস্ট্রিতে বা কোনো প্রোডাকশন রিলেটেড কোনো প্রজেক্টে বা কোম্পানিতে যারা জব করেছি, তারা কম বেশি আমি নিজেও কিছুদিন করেছিলাম। এজন্য বলছি যে আমাদের আসলে আমরা থিওরিটিক্যালি যা কিছু শিখে যাই সেখানে যে আমার একজন ফোরম্যানের কাছ থেকে, একজন টেকনিশিয়ানের কাছ থেকে অনেক কিছু শিখতে হয়, যেগুলো আমরা এখানে বুঝি নাই বা জানি নাই। পরে অনেক কষ্ট করে বা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা কষ্ট করে আমরা সেগুলো অর্জন করি। আমরা যারা বয়স্ক আছে তারা সবাই আমরা অবগত। আমার বিশ্বাস আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জন্য বড়ই উপকার হবে। তারা আমি বলবো যে তাত্ত্বিক পড়ালেখার পাশাপাশি তারা প্রায়োগিক দিকগুলোও জানবে। টেকনিক্যাল বিষয়ে আপনাদের যারা টেকনিক্যাল স্পিকার যারা আছেন, যেমন মেকানিক্যাল বা ট্রিপলিতে আজকে যারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন, আমি বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে এবং ভবিষ্যতে সে যখন চাকুরিতে যাবে বা ব্যবসায় হোক বা নিজের কোনো উদ্যোগই নিতে যাক, সবকিছুতে তার এই জ্ঞানগুলো তার অনেক কাজে লাগবে। তো আমি আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিসি স্যার যেটা বললেন যে আপনাদেরকে আমাদের ক্যাম্পাস, আপনি যখনই দেশে আসবেন আমাদের ক্যাম্পাসে আসবেন এবং হয়তোবা পুরাতন স্মৃতি যা কিছু ছিল তার সঙ্গে কম্পেয়ারও করতে পারবেন যে এখন কেমন অবস্থা হয়েছে। আর আমি একটা ডিএসডব্লিউ উইং এর পক্ষ থেকে এটুকু বলতে পারি, আপনারা যখনই ছাত্রদের সাথে ইন্টারেক্টিভ কোনো কিছু করতে চাবেন বা করতে যাবেন, আমাদেরকে যেমন এবার জানিয়েছেন, আমাদের হুমায়ুন অনেক পরিশ্রম করেছে এই বিষয়টা নিয়ে, এবং আজকের যে আমি বলবো যে এত পার্টিসিপেন্ট, হুমায়ুনেরই তার একটা বড় বা আমি বলবো প্রশংসার দাবিদার সে। তা আমরা চেষ্টা করব আপনাদের এই ধরনের উদ্যোগকে সহায়তা করার জন্য। সবসময় আমরা এই বিষয়ের সাথে আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। আজকে হুমায়ুনকে অবশ্যই ধন্যবাদ এটা কোঅর্ডিনেট করার জন্য। তো আরেকজনের নাম আমি উল্লেখ করতে চাই, সে হচ্ছে শাহরিয়ার ইবনে বাশার,
চুয়েট ক্যারিয়ার ক্লাবে, ফেসবুক চুয়েট ক্যারিয়ার ক্লাবে আজকের এই অনুষ্ঠানটা লাইভ সম্প্রচার করার জন্য। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি এজ এ স্পেশাল গেস্ট স্পিকার হিসেবে চুয়েট এলুমনাই ইউএসএ এর বর্তমান প্রেসিডেন্ট প্রকৌশলী শোয়েব চৌধুরী ভাইকে। প্রকৌশলী শোয়েব চৌধুরী 8th ব্যাচ মেকানিক্যালের। শোয়েব চৌধুরী বর্তমানে কাজ করছেন নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনে রিজিয়ন 8 এবং উনি ওখানে কাজ করছেন 2005 সাল থেকে। শোয়েব ভাই, আমি আগেই বলেছি উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। উনি এরপর মাস্টার্স করেছেন কম্পিউটার সায়েন্সে 2000-এ ফ্রম সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে। উনি হচ্ছেন প্রথম অর্গানাইজার অফ চুয়েট এলুমনাই অ্যাসোসিয়েশন in 2000, which was later on registered in 2013. উনি চুয়েট এলুমনাই ইউএস এর সাথে সম্পৃক্ত আছেন 2000 সাল থেকে। এবার আমরা শুনবো আমাদের সম্মানিত প্রেসিডেন্ট 8th ব্যাচ মেকানিক্যালের শোয়েব চৌধুরীর বক্তব্য। ধন্যবাদ সবাইকে এখানে অনলাইন সেমিনারে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল আলম, বর্তমান ভিসি অফ চুয়েট। ধন্যবাদ টেকনিক্যাল স্পিকারদেরকে। ধন্যবাদ স্পেশাল গেস্ট ডাক্তার মোহাম্মদ রেজাউল করিমকে এবং সবাইকে ধন্যবাদ। আমরা এই টেকনিক্যাল সেমিনার অনেক আগের থেকেই চেষ্টা করতেছিলাম এখানে যাতে একটা কিছু করা যায়, অন্তত আমাদের প্রিয় প্রতিষ্ঠান চুয়েট এর থেকে। সেই হিসাবে আমাদের এই চিন্তা ভাবনা, আশা করি অনেকেরই এই উপকারে আসবে। আমরা যারা অনেক দিন থেকে বিভিন্ন সেক্টরে কাজ করতেছি, সেটার অভিজ্ঞতাটা যদি আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে দিতে পারি, সেটা একটা ভালো একটা দিক হবে। সেই হিসাবেই আমাদের এই প্রচেষ্টা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সব মডারেটরকে, বিশেষ করে নুসরাতকে, রানা বড়ুয়াকে। তারপরে ধন্যবাদ জানাই আমাদের পাস প্রেসিডেন্ট গোলাম রিয়াসত ভাইকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বর্তমান প্রেসিডেন্ট শোয়েব ভাইকে। আমি এখানে দেখছি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ইকরামুল্লাহ ভাই জয়েন করেছেন। উনি 9th ব্যাচ সিভিলের। আমি বিশেষভাবে অনুরোধ করব ইকরাম ভাই, আপনি যদি সংক্ষেপে আমাদেরকে একটু শুভেচ্ছা বক্তব্য দেন। Thank you, Nusrat. Assalamu alaikum সবাইকে আদাব। So I'm very happy to see that we are doing this event seminar. আমি প্রথমেই আমাদের ভিসি রফিক ভাইকে সালাম দিচ্ছি and thank you for আপনার সুন্দর বক্তব্যের জন্য এবং আজকে উপস্থিত থাকার জন্য। এবং ডক্টর রেজাউল করিম প্রফেসর, আপনাকেও আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। সুন্দর বক্তব্য পেশ করেছেন এবং আপনি যেহেতু আপনারা অর্গানাইজ এটাতে করেছেন এবং আছেন, আমরা আশা করি যে ভবিষ্যতে আরো এরকম প্রোগ্রাম হবে। এবং আজকে সবাই স্পিকার, পার্টিসিপেন্ট, চুয়েট সব স্টুডেন্ট যারা এখানে আছে, সবাইকে আমি এনকারেজ করব যে এরকম ইয়েতে আমাদেরকে ইনভলভ করতে, সো দ্যাট আমরা ভবিষ্যতে আরো সুন্দর এরকম প্রোগ্রাম করতে পারি। আর রফিক ভাইকে বলছি যে দেশে আসার জন্য যারা যাবে, আমাদের বাইরে থেকে যারা আমরা আছে এলুমনাই, তো আমাদেরকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ডিসেম্বরের এন্ডে যাচ্ছি দেশে। তো আমি চেষ্টা করবো, আই উইল ট্রাই মাই বেস্ট টু স্টপ বাই ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাইকে আমি আর কথা বাড়াচ্ছি না। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রাক্তন প্রেসিডেন্ট ইকরাম ভাইকে। আমি একটু ব্যাখ্যা করতে চাই, যদিও এটা চুয়েট এলুমনাই ইউএসএ
আয়োজন করছে, কিন্তু আমরা এখানে আমন্ত্রণ জানাবো চুয়েট থেকে যে সকল ইঞ্জিনিয়াররা পুরা বিশ্বে উনি যেখানেই থাকুন না কেন, উনি যদি এখানে প্রেজেন্ট করতে চান দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনার প্রেজেন্টেশনের সুযোগ করে দেব এবং আমরা চাই আপনারা অংশগ্রহণ করুন, আপনারা আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করুন। সো চুয়েট অ্যালুমনাই ইউএসএ একটা প্ল্যাটফর্ম এক্ষেত্রে আমরা বলতে পারি, কিন্তু এখানে যেমন আজকে আমাদের দুইজন প্রেজেন্টার আছেন, একজন কিন্তু আমাদের আমেরিকার অবস্থান করছেন, আরেকজন কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ থেকে। আরেকটা জিনিস, আমি এখানে যেহেতু সম্মানিত শিক্ষকরা আছেন চুয়েটের এবং ছাত্ররা আছেন, আমি শুধু একটা কথা সংক্ষেপে বলতে চাই। আমেরিকাতে আমার 14 বছর, আমার 16 বছরের, আমি 16 বছর হয়েছে আমেরিকাতে এসেছি। প্রথম 2 বছর আমি মাস্টার্স করেছি এবং বাকি 14 বছর আমি কর্মরত আছি। আমি মাস্টার্স করার সময় আমি বিভিন্ন যেটা ফিল করেছি, চুয়েটে আমরা যেটা শিখেছি ওই শিক্ষাটা অনেক স্ট্যান্ডার্ড। আমি কখনো কোনো সমস্যায় ফিল করি নাই বা অনুভব করি নাই। চুয়েটে আমি যেটা শিখেছি, আমি এখানে পড়ালেখা বুঝতে আমার কষ্ট হচ্ছে। অ্যাজ এ মাস্টার্স স্টুডেন্ট আই ফিল দ্যাট চুয়েটের যেটা কারিকুলাম ওটা পারফেক্ট ছিল এবং আমাদের টিচাররা আমাদের যথাযথ শিক্ষা দিয়েছেন। এরপর যখন আমি কর্মজীবনে গেলাম, কর্মজীবনের সুবাদে আমি দেশ বিদেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, এখনো করছি, যারা আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে হয়তো পাশ করেছেন, কেউ হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের মতো এসেছেন, তার মধ্যে ইন্ডিয়া, শ্রীলঙ্কার ইঞ্জিনিয়ার, ইরান আছে, আরো বিভিন্ন জায়গা। তো আমি কাজ করতে গিয়ে কখনো ফিল করি নাই অ্যাজ এ বাংলাদেশের গ্র্যাজুয়েট হিসেবে আমি অন্য ইঞ্জিনিয়ারদের তুলনায় কম জানি। মাঝে মাঝে আমার বরঞ্চ এটাও মনে হয়েছে বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আমরা আরো আমাদের বেসিকটা অনেক স্ট্রং। এ কারণে আমি সত্যি চুয়েটের প্রতি কৃতজ্ঞ, চুয়েটের সকল শিক্ষকের প্রতি আজকে কৃতজ্ঞতা জানাই আপনাদের উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, এখন কাজ করতে এসে আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করছি সফল হতে, কেউ অলরেডি সফল হয়েছি। এই কাজ করার সুবাদে আমরা নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছি, টেকনোলজি নতুন নতুন চেঞ্জ হচ্ছে। তো স্বাভাবিকভাবে সময় যত যাচ্ছে আমরা অভিজ্ঞ হচ্ছি। এই অভিজ্ঞতাটাই আমরা চাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করতে। আমাদের অনেক ভুল ত্রুটি হবে, এটা আমাদের প্রথম আয়োজন। ভুল ত্রুটি হলে আমি চুয়েট অ্যালুমনাই ইউএস এর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তীতে আমরা আরো অর্গানাইজ হব এবং আমাদের আশা আছে প্রতি মাসের প্রথম সপ্তাহে এই অনুষ্ঠানটা করার। এবার আমি আমাদের টেকনিক্যাল পর্বে চলে যাচ্ছি। তো আজকে আমাদের ডিটেল প্রেজেন্টেশন হবে না, অনেকটা ছোটখাটোর ভেতর আমাদের দুইজন টেকনিক্যাল প্রেজেন্টার তাদের প্রেজেন্টেশন দিবেন। পরবর্তীতে আমরা ওনাদের আরো ডিটেল প্রেজেন্টেশন শুনবো। ইন দি মিন টাইম আমি একটু চেক করে নেই ডক্টর জাহাঙ্গীর স্যার কি জয়েন করেছেন কিনা, বা কেউ যদি আমাকে চ্যাটে বলতে পারেন। আমি ওনাকে এখনো দেখছি না, তাহলে আমরা টেকনিক্যাল প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া দাকে। ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, উনি 19th ব্যাচ ইলেকট্রিক্যালের। উনি বর্তমানে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনে কর্মরত আছেন, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম অর আইটিএস ইঞ্জিনিয়ার হিসেবে। ছাত্র অবস্থায় থেকে ওনার একটা হবি ছিল ইলেকট্রনিক্সের উপর কাজ করা। পরে উনি ইলেকট্রিক্যাল ক্লাব ও ইলেকট্রনিক্সের জগৎ নামে একটা ম্যাগাজিনে উনি কিছু লেখালেখি করতেন এবং বেশ কয়েকটা সংখ্যায় ওনার লেখা ছাপানো হয়েছে। উনি কিছু ম্যাগাজিনে সার্কিট নিয়েও লিখেছেন এবং কর্মজীবনে উনি বিভিন্ন জায়গায় কাজ করার ওনার সুযোগ হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এমইবি শিট গ্লাস ইন্ডাস্ট্রি, বাংলাদেশ রুরাল টেলিকম অথরিটি, এবং উনি ডেনমার্কও ট্রেনিং এর জন্য যান। এরপর উনি কাজ করেছেন আবুল খায়ের কোল্ড রোল মিলে, এসালাম সিমেন্ট ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের উপর কাজ করেছেন। এছাড়া উনি সিঙ্গাপুরেও
কিছুদিন কর্মরত ছিলেন। সুইডেনে গিয়েছিলেন উনি মাস্টার্স করতে। এর মাঝামাঝি ওনার আমেরিকাতে আসার সুযোগ হয়ে যায়, তারপর উনি আমেরিকাতে চলে আসেন। আমেরিকাতে এসে উনি আইটিএস এর উপর কাজ করছেন। উনি নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনে ওনার নিউ ইয়র্ক মুভস ইজ এইমড অ্যাজ নিউ ইয়র্ক মুভস এর উপর উনি কাজ করছে, যার অধীনে টপিকগুলো হচ্ছে মোবিলিটি, অপারেশন, ভেহিকুলার সিস্টেম, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রেজেন্টার রানা বড়ুয়া। ধন্যবাদ। সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়, আমাদের সম্মানিত স্যার রফিক স্যার, উনি আমার ডিরেক্ট টিচার ছিলেন, আজকে এখনো উপস্থিত হতে পারেননি ইউএসসি ভিসি মহোদয়। আজকে অন্যান্য যারা অতিথিবৃন্দ রয়েছেন এবং চুয়েট অ্যালামনাইর যারা সদস্যবৃন্দ রয়েছেন, আজকে জুম মিটিং এ যারা অংশগ্রহণ করেছেন, প্রকৌশলী বৃন্দ এবং চুয়েটের যারা শিক্ষার্থী, যাদের উদ্দেশ্যে আজকের আমাদের এই প্রেজেন্টেশন, সকলকে আমার পক্ষ থেকে এবং চুয়েট অ্যালামনাই ইউএস এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ট্রিপলি, তো বেসিক্যালি আলাপ আলোচনাগুলোর মধ্যে আমার সীমাবদ্ধ থাকবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশনের উপরে। হয়তো এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের অন্যান্য ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেছেন, তাদের কিছুটা যদি বুঝতে অসুবিধা হয় আমি সেই জন্য ক্ষমা প্রার্থী। তো আমি এখন শেয়ার স্ক্রিন করবো আমার প্রেজেন্টেশনের। এর পরে কোন প্রশ্ন থাকলে আমি নিব। ওকে, আমি স্ক্রিন শেয়ার করার জন্য আমাকে অপশন দিতে হবে মোস্ট প্রবাবলি। ওকে, থ্যাংক ইউ। ওকে, আজকে আমাদের জুম ভার্চুয়াল প্রেজেন্টেশন আমি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমি কিছু স্লাইডে যাব। আমি প্রেজেন্টেশন মোডে চলে যাই। ওকে, আমাদের হচ্ছে আজকে প্র্যাকটিক্যাল নলেজ শেয়ারিং অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক রিলেটেড ইনফো, অর্থাৎ আমরা ব্যবহারিক জ্ঞান ও প্রকৌশল প্রায়োগিক কাজ বিষয়ক কিছু তথ্য আমরা শেয়ার করব। তার সাথে আমাদের অবস্থানগত দিক ইউএসএ তে তা নিয়ে কিছুটা আলাপ করব। প্রথমে আমি একটা স্লাইড দেখাচ্ছি। এটা আজকে থেকে 10 বছর আগে একটা কনফারেন্স হয়েছিল আইটিএস। আইটিএস হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। ব্যাপারটা হচ্ছে এটা একটা নিউ কনসেপ্ট। উন্নত দেশগুলোতে এই কনসেপ্টটা ব্যবহার করছে, কারণ সবাই জানে যে আমরা রোড কত বিল্ড করতে পারবো, একটা সার্টেন লিমিটেশন আছে রোড বিল্ড করার। সো আমরা যদি ট্রাফিককে ইন্টেলিজেন্ট ভাবে ম্যানেজ করতে পারি তাহলে অনেক সময় বাঁচবে এবং কনজেশন কমে যাবে। কনজেশন মিটিগেট করা হচ্ছে মেইন উদ্দেশ্য আইটিএস এর। তো আইটিএস এখন অনেক ব্যাপক হারে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এটা একটা কনফারেন্স হয়েছিল, ইন্টারন্যাশনাল আইটিএস কনফারেন্স নিউ ইয়র্কে। তার একটা ছবি, এটা হচ্ছে ওয়েলকাম টু দ্য ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার অফ ফিউচার। প্রত্যেকটা আইটিএস ম্যানেজমেন্ট সেন্টারগুলোকে বলা হয় টিএমসি। ওয়ার্ল্ড সব জায়গায় টিএমসি বলে, অর্থাৎ ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার। আর আমি যেখানে কাজ করছি, যেহেতু ওটা একটা হাডসন রিভারের পারে এবং ওটা লোয়ার হাডসন ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট সেন্টারই বলে, এইচপিটিএমসি। তো ওই সেমিনারে আমি, ওই প্রোগ্রামে আমি ছিলাম, তার একটা ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এইচপিটিএমসি একটা ছবি, যেখানে অনেক শিক্ষার্থী এসেছিল কিছুদিন আগে। ওরা ম্যানহাটন কলেজে পড়ে, সকলে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পড়ছে। তারা আমাদের সেন্টার ভিজিট করতে এসেছিল, তার একটা ছবি দিয়েছি এখানে আমি, রিলেভেন্ট ছবি। এখানে আমাদের ম্যানেজার, ওনার নাম জিরাল্ড চার্লস্টন, আমরা কি কাজ করি সে সম্পর্কে ছাত্রদের একটা ব্রিফিং দিচ্ছে। এবং আমরা যে রুমে আমরা বসে ব্রিফিং দিচ্ছে, তার পিছনে যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে ভিডিও ওয়াল। ভিডিও ওয়াল এখন হয়তো বাংলাদেশে হচ্ছে, স্পেশালি পুলিশরা এগুলো করছে। তো আমাদের এটা মোর ইমপ্রুভ ভিডিও ওয়াল। এখানে যে রুমে কাজ করছে এই রুমটার নাম আমরা বলি ওয়ার রুম, অর্থাৎ এই রুমে আমাদের মিটিং হয়। তো মিটিং রুমটাকে ওয়ার রুম বলা হচ্ছে, কারণ এখানে আসলে এক ধরনের যুদ্ধ ভাব হয়, সেই জন্য এই রুমটা আমরা নাম দিয়েছি ওয়ার রুম।
তো নেক্সট যে এটা দেখানো যাচ্ছে, এটা আমাদের একটা আইটিএস ইনস্টলেশন। এটা রিসেন্ট একটা ইনস্টলেশন। এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, কিছু সাইন, একটা সাইন ইনস্টল করা হচ্ছে, আর একটা সাইন দেখা যাচ্ছে। যে সাইনে একটা মেসেজ দেখাচ্ছে ওটা পোর্টেবল, ওটা বলে আমরা পোর্টেবল ভেরিয়েবল মেসেজ সাইন, অর্থাৎ ওটা পোর্টেবল করা যায়, মুভ করা যায়। এবং ওখানে একটা আমরা দেখতে পাচ্ছি রিডিউস স্পিড অ্যাহেড, তার মানে আমরা ট্রাফিক যারা যাচ্ছে তাদেরকে আমরা আগের থেকে বলেছি সামনে একটা প্রবলেম আছে, আপনারা আপনাদের স্পিড রিডিউস করুন, কারণ এখানে যে গাড়িগুলো যায় তাদের স্পিড 65 মাইল পার আওয়ার, আমরা বলতে পারি নিয়ার অ্যাবাউট 90 কিলোমিটার পার আওয়ার অর মোর। সো তাদেরকে যদি আমরা আগের থেকে কনজেশনের ব্যাপারে না বলি তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেই রাস্তার উপরে এই কাজটা হচ্ছে ওটার নাম হলো I-84 এবং এটার সাথে পেনসিলভেনিয়া বর্ডার যুক্ত। এর আগে একটা আমরা পোল দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে ওয়েদার সিস্টেম পোল। এখান থেকে ওয়েদার ইনফরমেশন গুলো আমাদের সেন্টারে পাঠানো হয়, অর্থাৎ কখনো স্নো আইসি কন্ডিশন হলে আগের থেকে অ্যালার্ম দেওয়া হয়, রোড স্নোই হবে, তোমরা ট্রাফিক গুলোকে অ্যালার্ট করো। আর এই সাইনটা যখন বসানো হবে তখন আমরা বিভিন্ন মেসেজ পোস্টেজ করব অ্যাকর্ডিং টু ট্রাফিক কন্ডিশনের উপরে। তো আমি একটা ইনস্টলেশন ছবি দেখাচ্ছি। আমি আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমি বলবো এই ব্যাপারে কিছুটা হলেও পড়াশোনা করার জন্য। আমি জানি এই ধরনের সাইন বাংলাদেশে আসবে ইন নিয়ার ফিউচার, এবং এগুলো ম্যানুফ্যাকচারিং ইয়েতে যাওয়া খুব একটা কঠিন ব্যাপার না। যদি কেউ উদ্যোক্তা হতে চায়, চিন্তা ভাবনা করে, কারোর সাথে লিয়াজও করতে চায়, দে ক্যান ডু ইট। বাংলায় মেসেজ হবে এবং রিমোটলি কমিউনিকেশন হবে। ভেরি একটা ইম্পর্টেন্ট এবং ভালো টপিক যদি ফিউচারে কেউ চিন্তা ভাবনা করতে চায় এটা নিয়ে। নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। আমাদের রিজিয়নটা হচ্ছে একটু বড় রিজিয়ন, যেখানে এখানে পাওয়ার পাওয়া অনেক সমস্যা হয়ে যায় হাইওয়ে গুলোতে। সো আমরা আমাদের রিজিয়নগুলোতে মোস্টলি সোলারকে ইমপ্লিমেন্ট করি, সোলার পাওয়ার। আমি একটা সোলার পাওয়ার ইন্সপেকশনে গিয়েছিলাম ওই I-84 রাস্তাতেই, এবং এর পরেই মনে হয় 20 মাইল পরে পেনসিলভেনিয়া বর্ডার। তো এখানে দেখতে পাচ্ছি একটু সোলার প্যানেল রয়েছে এবং এগুলো ক্যালকুলেট করা আছে। তার পাশে যে বক্স গুলো দেখা যাচ্ছে ওগুলো ব্যাটারি প্যানেল, এবং যে দুটো পোস্ট দেখা যাচ্ছে টাইপ বি পোস্ট বলি আমরা ওগুলোকে, ওখানে একটা VMS সাইন অর্থাৎ ভেরিয়েবল মেসেজ সাইন কিছুক্ষণ আগে আমি যা দেখিয়েছি ওটা বসানো হবে। ওটার ইন্সপেকশন আমি গিয়েছি ওখানে। পরের স্লাইড আমি আগাবো না। এটা হচ্ছে আমি যখন টেলিকমে সিলেটে কাজ করতাম তার একটা ছবি। এটা ট্যাক্স ট্যান্ডম এক্সচেঞ্জ বলি আমরা। এরপরে সিলেট আর্থ স্টেশনের নিচে ছিলাম, ওই যেই ইয়েতে যে টিলাতে আমরা কাজ করতাম ওখানে ছিল স্যাটেলাইট আর্থ স্টেশন, ওখানে আমি কিছুদিন কাজ করেছি। এটা ডেনমার্কে। আমি যখন মোবাইল ফোনের ট্রেনিং এ যাই, যিনি যে ভদ্রলোক আমাকে সার্টিফিকেট দিচ্ছেন উনিও একজন সায়েন্টিস্ট। উনার সেই মোবাইল ফোনটা উনি ইনভেন্ট করেছিলেন, উনার সিস্টেমটা। তো আমরা ওই সিস্টেমে গিয়েছিলাম, ওটার নাম হচ্ছে হ্যান্স ড্যাম রিসার্চ সেন্টার, ওনার নাম হচ্ছে হ্যান্স ড্যাম। তো এরপরে আমি যেই প্রথম শীট গ্লাস ইন্ডাস্ট্রি কাজ করি সেখানে একটা ছবি দিয়েছি আমি। তো এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট সেন্টার। আমি এখানে দুটো লিঙ্ক দিয়েছি। প্রথম লিঙ্কে আছে আমাদের ওয়েবসাইট, ওখানে গেলেই কিন্তু কিছু ইনফরমেশন পাওয়া যাবে আমরা কিভাবে ট্রাফিককে ম্যানেজ করছি, www.hudsonvalleytransportationtraveler.com। নিচে একটা লিঙ্ক রয়েছে যেটাতে ক্লিক করলে আমি আমার স্লাইডগুলো আগে পাঠিয়েছি, ওখানে দেখা যাবে আমাদের নিউ প্রজেক্ট হাডসন লিঙ্ক ট্রানজিট লিঙ্ক, অর্থাৎ বাংলাদেশে হচ্ছে আমি জানি র্যাপিড বাস ট্রানজিট লিঙ্ক, অর্থাৎ যখন বাস আসবে ইন্টারসেকশনে বাস কমিউনিকেট করবে অটোমেটিক্যালি ট্রাফিক সিগন্যালের সাথে, এবং অ্যাকর্ডিং টু প্রায়োরিটি বেসড বাসগুলো যেহেতু মাস ট্রানজিট, ওকে প্রায়োরিটি হিসেবে সিগন্যালটা আগে ড্রপ হয়ে বাসকে আগে অ্যালাউ করবে ট্রাফিক পাস করে যাওয়ার জন্য। ভেরি ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। সম্ভবত আমাদের প্রজেক্টটা শেষ হবে এই বছরের শেষে, এবং ওটা হচ্ছে $21 মিলিয়ন প্রজেক্ট। ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি মডার্ন প্রজেক্ট। আমি আমাদের প্রেসিডেন্ট শোয়েব ভাইয়ের মতো আমিও রিজন 8-এ কাজ করি, তবে আমি ITS ডিপার্টমেন্টে কাজ করি। আর আমার সৌভাগ্য হয়েছে আমাদের ডিপার্টমেন্টগুলোতে আসলে, যদিও আমার সব কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের, আমাদের ম্যাক্সিমাম সিভিল ইঞ্জিনিয়ার। সো বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন কাজে প্রত্যেকটা প্রজেক্টে আমাকে ইনভলভ থাকতে হয়, এটা আমার জন্য সৌভাগ্য।
এবং আমি এখন রিজন 8 এর টোটাল রিজন 8 আমি দেখাচ্ছি এটা কত বড় বিগ রিজন, অর্থাৎ টোটাল নিউ ইয়র্ক স্টেটকে 11টা রিজনে ভাগ করা হয়েছে। আপনারা সবাই জানি নিউ ইয়র্ক স্টেট হচ্ছে বাংলাদেশের সমান। আমি রিজন 8 এ এবং আমার 7টা কাউন্টি কভার করতে হয় এবং আমার রিজনের গুরুত্ব এই জন্যই, এটার সাথে নিউ ইয়র্ক সিটি কানেক্টেড, এটার সাথে আরেকটা স্টেট কানেক্টিকাট কানেক্টেড, এটার সাথে নিউ জার্সি কানেক্টেড এবং এটার সাথে পেনসিলভেনিয়া কানেক্টেড। এভরি ডে থাউজেন্ডস অফ ভেহিকেল মুভ হয় ওখান থেকে টুয়ার্ডস সিটি বা আমাদের এখানে নিউ জার্সি থেকে প্রচুর ইঞ্জিনিয়ার বা অন্যান্য প্রফেশনাল মানুষ কাজ করতে আসে ওয়েস্টচেস্টার কাউন্টি অথবা নিউ ইয়র্ক সিটিতে। সো এখানে আইটিএসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি আরেকটা জিনিস বলি, এটা খুব প্রাউড করার মতো আসলে। আমি প্রথমে কাজ করি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে, যেহেতু আমাদের ডিপার্টমেন্টে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বলতে গেলে নাই, প্রত্যেক জায়গায় আমাকে ইনভলভ থাকতে হয়, প্রত্যেকটা প্রজেক্টে থাকতে হয়। এবং আমি আমার আইটিএস প্রজেক্টের ইআইসি অর্থাৎ আমার আন্ডারে দুটো বড় বড় কন্ট্রাক্টর কাজ করে এগুলো মেনটেনেন্স করার জন্য। প্রত্যেকটা ডিভাইস, যত ডিভাইস আছে আমাদের আইটিএস এর, আমি মেনটেনেন্স ইনচার্জ, ইআইসি ইঞ্জিনিয়ারিং ইনচার্জ। তো আমাকে এমন ভাবে প্রেজেন্ট করেছি, ওরা জানে যে কোনো চুয়েট ইঞ্জিনিয়ার, বাংলাদেশের ইঞ্জিনিয়ার, দে আর ভেরি হ্যান্ডস অন, তারা খুব ভালো জানে, একটা ভালো রেপুটেশন কাজ করছে। আমার সাথে যেটা নুরশাদ বলল, রাশিয়ান ইঞ্জিনিয়ার, ইরানের ইঞ্জিনিয়ার, ইজিপ্টের ইঞ্জিনিয়ার, আফ্রিকান বিভিন্ন দেশের, ইভেন ইন্ডিয়ানরা, আমরা আমাদের পারফরমেন্স, অ্যাটলিস্ট আমার পারফরমেন্স আমার কোম্পানিতে ওদের চেয়ে অনেক বেটার, ওটা প্রাউড ফিল করতে পারে ওরা। এবং ওরা প্রাউডলি বুঝে যে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা দে আর গুড। এবং রিসেন্টলি ভালো একটা ঘটনা ঘটেছে, একজন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার ইন্টারভিউ দিতে আসবে। গত সোমবার আমাকে কল করেছে, রানা তোমার দেশের মানে বাংলাদেশ থেকে একটা ইঞ্জিনিয়ার এখানে কাজ করে, সে ইন্টারভিউ দিতে আসবে বুয়েটের। তো আমি ইন্টারভিউ নিলাম, এত ভালো ইন্টারভিউ দিয়েছে। আমরা 4 জন ছিলাম, 4 জনই সঙ্গে সঙ্গে তাকে জব দেওয়ার জন্য অফার করেছে। কিন্তু আনফরচুনেটলি ও কাজটা এখনো নেয়নি, কারণ আমার জুনিয়র। কারণ আমরা যে কাউন্টিতে কাজ করি, ওয়েস্টচেস্টার কাউন্টি, ইট ইজ এক্সপেন্সিভ কাউন্টি, ভেরি ভেরি এক্সপেন্সিভ কাউন্টি। তো ওই আমাদের বুয়েটের ইঞ্জিনিয়ার বললো যে দেখি এখানে কাজ করতে পারি কিনা। তো এটার জন্য আমার জন্য বিশাল প্রাপ্তি, কারণ কি একটা বাংলাদেশি ইঞ্জিনিয়ার এখানে জয়েন করতে এসেছে এবং তার পারফরমেন্স অনেক ভালো, মানে ইন্টারভিউ পারফরমেন্স এত ভালো ছিল যে আমি পরে হয়তো ইন্টারভিউর প্রশ্নগুলো শেয়ার করব। এই দেশে ইন্টারভিউ একটা বড় ব্যাপার হচ্ছে, এখানে কাউকে অপমান করানো হয় না। বাংলাদেশে কিন্তু অনেক ক্ষেত্রে ইন্টারভিউতে অনেক ধরনের অপমান করা হয়, এখানে অপমান করা হয় না। প্রত্যেক ছেলেকেই একই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এবং আমি প্রাউড ফিল করেছি এই জন্য, একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ার খুব ভালো ইন্টারভিউ দিয়েছে এবং আমি যে ভালো কাজ করছি তার ফিডব্যাক তারা পেলো যে বাংলাদেশি ইঞ্জিনিয়ার অনেকেই ভালো। এবং আমি আপনাদের একটা জিনিস বলতে পারি, এই জন্যই আমার পারফরমেন্সের জন্য আগে কোনো বাঙালি টেকনিশিয়ান ছিল না আইটিএস এ। আমি গত 5 বছরে 3জনই ভ্যাকেন্ট ছিল, 3টা পোস্টে আমি আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়ার না, তারা টেকনিশিয়ান, তারা কাজ করছে। একজন সুজিত বড়ুয়া, একজন মোহাম্মদ রফিক মনিরুজ্জামান, আর একজন হচ্ছে পাহাড়ি তপন তংচিঙ্গা। যদিও তার কোনো ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আমি পুশ করে তাকে বাঙালি হিসেবে তাকে আমাদের কোম্পানিতে আমাদের কন্ট্রাক্টর আন্ডারে আমি ঢুকিয়ে দিয়েছি এবং দে আর পারফর্মিং সো ওয়েল। এটার জন্য নিজেরই ভালো লাগে যে আমাদের বাংলাদেশি ছেলেরা অনেক ভালো কাজ করছে। সো এটা সবার জন্য একটা গর্বের ব্যাপার। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। যারা ইলেকট্রিক্যাল তাদেরকে বলবো যে এই বইগুলো পড়ার জন্য, আমি জানি না আমাদের চুয়েটের লাইব্রেরিতে এই বইগুলো আছে কিনা, না থাকলেও বেশ কয়েকটা কপি থাকা দরকার। এটা হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড, এনএফপি 70। এগুলো অ্যাটলিস্ট যারা পাশ করে বের হবে তাদের জানা দরকার, যারা বাইরে আসবে তাদের অ্যাটলিস্ট কিছু তো জানা দরকার। এই বইটা কিনে রাখা দরকার লাইব্রেরিতে। আমি বলবো যারা এখন ফাইনাল ইয়ার আছে বা 3rd ইয়ার আছে, তারা অ্যাটলিস্ট বইটা একটু চোখ বুলিয়ে দেখে, খুব ইম্পর্টেন্ট একটা বই, এটা খুব দরকারি বই ডিজাইনের জন্য। এবং এটাতে অনেক কোড দেওয়া আছে। আর এই বই যে কোডগুলো আছে, এটাতে 9টা চ্যাপ্টার আছে, 9 চ্যাপ্টার, বিভিন্ন সেগমেন্ট আছে। প্রথম 4টা চ্যাপ্টার আমি প্রত্যেককে বলবো অ্যাটলিস্ট একবার পড়ে দেখার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেক ছাত্রকে, ইলেকট্রিক্যালের স্পেশালি। ওকে,
আমার নেক্সট স্লাইডে যাচ্ছি। আরেকটা বই, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি। এই বইটাও সবার কিনে, ছোট বই, এটা পড়া উচিত এবং জানা উচিত। আরেকটার বইয়ের নাম দিচ্ছি সেফটি কোড, এটাও পড়া উচিত, এটাও রাখা উচিত। আর আপনারা যদি চান আমি বইয়ের লিঙ্কগুলো পাঠিয়ে দিব, আপনারা আমাদের লাইব্রেরিতে রাখতে পারেন, খুব দরকার। আমি টিচারদের অনুরোধ করবো এই জিনিসটা। আরো একটা বই NFPA 497, এটাও ইম্পর্টেন্ট। আরেকটা বই দিচ্ছি। এই 4টা বই খুব ইম্পর্টেন্ট। এবার আমি যেটা দেখাচ্ছি এটা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছি। যারা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করবে তাদেরকে এই টাইপের বই, প্রত্যেকটা কেবল কোম্পানির তাদের একটা বুকলেট আছে। আমি সবাইকে অনুরোধ করব ইলেকট্রিক্যাল, স্পেশালি ইলেকট্রিক্যাল, এবং যদি উনি মেকানিক্যালের হয় আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই গাইড বইটা, এই টাইপের গাইড বই, ওদের একটা ব্রোশিওর থাকে প্রত্যেক কোম্পানির, যে কোনো একটা কোম্পানির ব্রোশিওর নিয়ে প্রত্যেকটা কেবলের টাইপ দেখার জন্য। না দেখলে কিন্তু প্রথম থেকেই ইন্ডাস্ট্রিতে গিয়ে ধাক্কা খেতে হবে। তো কেন দেখবো? কারণ আমরা এখন কখনো এগুলো শিখি না। প্রত্যেকটা কেবলের টাইপ কি, NYY কি, BYY কি, NYC কি, কি টাইপের কেবল, কেন টাইপগুলো দরকার, এগুলো ব্র্যান্ড নেম কি দরকার। কোন একটা কেবল অর্ডার দিতে গেলে কিন্তু এই টাইপগুলোই লাগবে। আমি যে স্কুলে পড়েছি, থিওরিটিক্যাল পড়েছি, এগুলো খুব একটা বেশি কাজ দিবে না, কিন্তু এইসব কোডগুলো খুবই কাজে দিবে। সেই জন্য আমি সবাইকে বলবো এই ব্রোশিওরটা কালেক্ট করে অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে বা কোনো জবে জয়েন করার আগে এগুলো দেখে রাখা উচিত। আমি জানতাম না, আমি পরে শিখেছি, কিন্তু আমি এই ধরনের বইটা এখানেও নিয়ে এসেছি বাংলাদেশ থেকে আসার সময়, কারণ এটা খুব ভেরি হেল্পফুল। ওকে, এবার আমি দেখাবো, বলবো আমাদের টিচারদেরকে এবং যারা প্রকৌশলী কাজ করছে, যাদের ক্ষমতা আছে, তাদেরকে আমি স্পেশাল ভাবে রিকোয়েস্ট করবো, আপনারা একটু রিকোয়েস্ট করেন আপনাদের কোম্পানির মালিকদেরকে বা আমাদের গভর্নমেন্টকে ইন্টার্নশিপ দেওয়ার জন্য আমাদের স্টুডেন্টদেরকে। ভেরি ভেরি ভাইটাল থিং। আমি এখানে এটা ফিল করেছি, আমরাও ইন্টার্ন নিই। কেন? স্টুডেন্টরা ইন্টার্নশিপ করলে তাদের কনফিডেন্স বাড়বে, তারা প্র্যাকটিক্যাল লাইফের সাথে সম্পৃক্ত হতে পারবে। এখানে পেইড ইন্টার্ন দেয় প্রত্যেক জায়গায়, কিন্তু পেইড ইন্টার্ন না দেখে অ্যাটলিস্ট তাদেরকে ভলান্টিয়ার ভাবে কাজ করার সুযোগ করে দেন। আপনি না পারেন, গভর্নমেন্ট না দেয়, যারা বড় পোস্টে আছে, বিভিন্ন প্রজেক্টে ম্যানেজার বা বিভিন্ন কোম্পানির সাথে ভালো সম্পর্ক আছে আমাদের প্রকৌশলীরা, তাদের বলবো অ্যাটলিস্ট টুয়েট থেকে প্রত্যেক সামারে বা কোনো একটা তাদের গ্যাপে 3 মাস করে 4টা-5টা স্টুডেন্টকে আপনি প্রোভাইড করেন। দেখবেন যে এখান থেকে আপনি কোনো একটা ভালো ইঞ্জিনিয়ার পেয়ে যাবেন। যখন আপনারা ইন্টারভিউ দিয়ে খোঁজেন ভালো ইঞ্জিনিয়ার পান না, কেন? একটা ছেলেকে গঠন করেন আগের থেকে ইন্টার্নশিপ দিয়ে, দেখবেন যে ওখান থেকে 3-4টা ভালো ছেলে পেয়ে গেছেন, যেটা আপনাকে অ্যাড দিতে হবে না, তাদেরকে আপনি আপনার কোম্পানিতে নিয়ে নিতে পারবেন। মালিককে বুঝান, আমি জানি মালিককে বুঝালে বুঝবে। আমি যখন কাজ করেছি আলম মালিকদের সাথে ভালো সম্পর্ক ছিল, তখনও যদি আমি বলতাম স্যার আমার জন্য 2টা ইন্টার্ন দেন, আপনার কাজে লাগবে, ওরা দিত। তাহলে আমরা যদি ওদের জন্য কাজ না করি তো আমরা ভালো স্টুডেন্ট পাবো না, ভালো দক্ষ ইঞ্জিনিয়ার পাবো না। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমার টিচারদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের যারা প্রকৌশলী রয়েছে, যারা সিনিয়র প্রকৌশলী, তাদেরকে রিকোয়েস্ট করবো বাংলাদেশে এই কাজটা অ্যাটলিস্ট করেন, খুব দরকার। এই বিষয়ে আমি একটা ছোট্ট লেখা লিখেছি, এটা যদি কেউ লিঙ্ক ক্লিক করে আমার স্লাইড থেকে আজাদিতে, যে কেন দরকার ইন্টার্নশিপ, এখানে ইন্টার্নশিপ করলে কি উপকৃত হয়। আর 2টো আমি ইউটিউব ভিডিও দিয়েছি আমাদের প্রিভিয়াস ইন্টার্নরা কি কাজ করেছে, এগুলো দেখলে আমাদের ইঞ্জিনিয়াররা উপকৃত হবে। প্লিজ এই 2টো ভিডিও যদি দেখে, একটার মধ্যে অবশ্য আমার ছেলেই ইন্টার্ন করেছে, তার একটা ভিডিও রয়েছে, একটা কাজ করেছে। সেকেন্ড, এই 2টো ভিডিও লিঙ্ক দেখলে বুঝতে পারবে why we need intern in Bangladesh, খুব ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমি ছোট্ট একটা জিনিস দেখাবো। এই জিনিসগুলো হয়তো আমরা শিখি না, কিন্তু আমার মনে হয় প্রত্যেকেরই পাস করার পরে বা যাওয়ার আগে এই জিনিসগুলো জানা দরকার। আমি একটা কানেক্টর দেখাচ্ছি, এই কানেক্টরটা হর হামেশা ইউজ হচ্ছে এখন, যেহেতু এখন ইন্টারনেটের যুগ। এটা হচ্ছে RJ45, এবং এখানে যে বিভিন্ন কালার গুলো আছে, আমি বলবো প্রত্যেক স্টুডেন্টকে এই কালার কোড গুলো কিভাবে ক্রিম্পিং করে এবং কিভাবে কানেক্টরে যুক্ত হয় এগুলো জেনে রাখার জন্য খুব কাজ দেয়। এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই 2টো জ্যাকের নাম কি, অনেকেই বলতে পারবে, অনেকে পারবে না, যদিও নাম দেওয়া আছে RJ45 এবং RJ11। RJ11 হচ্ছে আমাদের টেলিফোনের জন্য, RJ45 হচ্ছে যত প্রকার এখন কমিউনিকেশন কেবল হয় সুইচে, এভরি কমিউনিকেশন ডিভাইসে, আমাদের রাউটারে, বাসায়, সবগুলোতে আমরা এই কেবলটা ইউজ করি। এই কেবলটার আরেকটা নাম আছে, এই পোর্টটার নাম হচ্ছে, এই কানেক্টরটার নাম হচ্ছে RJ45, এবং এই পোর্টের সাথে এই পোর্টই লাগবে। তো আমি ওটা দেখাচ্ছি, এই কেবলটা যেটা RJ45 কানেক্টরের সাথে লাগানো থাকে,
তার বিশেষ নাম আছে, নাম জানা দরকার। হয়তো ইন্টারভিউতে জিজ্ঞেস করতে ক্যাট 5E বা ক্যাট 5, ক্যাট 6, অবশ্যই পার্থক্য আছে, ছবি দেখে বুঝতে পারছি ক্যাট 5, ক্যাট 6 এর মধ্যে পার্থক্য কি। আমি মনে করি সবার জানা উচিত, কালার কোডিং গুলো জানা উচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালার কোডিং গুলো জানা। এরপরে আমি দেখবো আরেকটা জিনিস, এই কেবলটার নাম হচ্ছে ক্যাট 5 বা ক্যাট 6 ইউটিপি কেবল। সবাই জানে, অনেকেই জানে যারা কমিউনিকেশনে পড়ছে, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। প্রত্যেকটা পেয়ারের কালার জানা দরকার। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্রস করা আছে। কেন ক্রস করা আছে? যাতে ইন্টারফিয়ারেন্স না হয়, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স না হয়। তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস জানা দরকার, প্রত্যেকটা কালার কোড জানা দরকার, কেবলের কাজ দিবে। এবার আমি আর এই কেবলটার একটা কানেকশন দেখাচ্ছি। এটা আমরা একটা কম্পিউটার এবং একটা সুইচের সাথে কানেক্ট করেছি, এবং এখানে কোন পিনগুলো কানেক্ট করেছি সবার জানা দরকার। 1, 2, 3 এবং 1, 2 ট্রান্সমিট, 2, 3 রিসিভ। এই কেবলটার নাম হচ্ছে স্ট্রেট থ্রু কেবল। যদিও এটা একই কানেক্টরের সাথে অন্য ধরনের কেবল একটা লাগানো থাকে, জানতে হবে কোনটা স্ট্রেট থ্রু, কোনটা ক্রস ওভার। আমি পরের স্লাইড দেখাবো ক্রস ওভার কেবল। এটার স্পিড হচ্ছে 110 বেস টি এবং 100 বেস টি। এগুলো কত স্পিড সবার জানা দরকার, হয়তো ইন্টারভিউতে আসতে পারে। যেহেতু এখন প্রত্যেকটা ব্যাংকে প্রত্যেক জায়গায় সার্ভার, রাউটার, কানেকশন, সুইচ আছে, তো এগুলো জানা দরকার। এরপরে আমি একটা কেবল ক্রস ওভার কানেকশন, কিন্তু ওটা চেয়ে ভিন্ন। যদি আমরা একটা রাউটারের সাথে একটা কম্পিউটার যখন আমরা প্রোগ্রাম করব বা কনফিগার করব, তখন আমাকে এই কেবলটা ইউজ করতে হবে। আমি যদি ওই কেবলটা ইউজ করি তাহলে কাজ করবে না। যদিও মডার্ন সুইচগুলোতে এখন অটোমেটিক সে ডিটেক্ট করতে পারে যে কোনো কেবল লাগালে কাজ হয় যদিও, কিন্তু যদি কেউ পুরোনো কেবল দেয় কাজ না করে, কেন কাজ করছে না, আর এটা না জানলে তখন তো বলবে যে ওই আপনি কেবলও যা চিনেন না। ক্রস ওভার কিন্তু ফিজিক্যালি বাইরে থেকে বোঝা যাবেন এটা ক্রস ওভার কি, এটা ক্রস ওভার কেবল না বা স্ট্রেট থ্রু কেবল না। এই জিনিসগুলো ছোট ছোট কিন্তু জানা দরকার। এরপরে আমি আসছি, আগে আমি যে কেবলটা দেখিয়েছিলাম অনেকগুলো পিন কানেকশন ছিল না, এখানে প্রত্যেকটা পিন কানেক্টেড। কেন কানেকশন করেছে? এখন যে ডিভাইস গুলো আসছে প্রত্যেকটা হচ্ছে পিওই, অর্থাৎ পাওয়ার ওভার ইথারনেট, অর্থাৎ একই কানেক্টর দিয়ে পাওয়ারও যাচ্ছে এবং সিগন্যালও যাচ্ছে, কমিউনিকেশন সিগন্যাল প্লাস পাওয়ার যাচ্ছে। প্রত্যেকটা ক্যামেরা সব আইপি বেসড ক্যামেরা। আমরা কাজ করি এখন পিওই, অর্থাৎ পাওয়ার ওভার ইথারনেট, অর্থাৎ ইথারনেট কেবল দিয়ে পাওয়ারও যাচ্ছে, কেবলও যাচ্ছে। এই জিনিসগুলো প্রত্যেকের জানা উচিত। এবার আমি একটা সুইচ দেখাচ্ছি, আর যে আমরা দেখেছিলাম, আর যে মানে কি রেজিস্টার্ড জ্যাক, এই জিনিসটাও এভরিভেশন জানা দরকার। একটা সুইচে আমরা জানি ওই আমরা RJ45 কানেকশন লাগাই, এবং প্রত্যেকটা সুইচে সবাই জানবে এটা। আর একটা জিনিস থাকে, আমি একটা জিনিস দেখি এসএফপি ট্রান্সসিভার, এটা কিন্তু ভেরি এক্সপেন্সিভ যদি এটা সিসকো ব্র্যান্ডের হয়। তো এটা কেন লাগানো হয়? এটা লাগানো হয় যখন আমরা ফাইবার কমিউনিকেশন করব। ফাইবার কমিউনিকেশনের জন্য এটা দরকার হয় এসএফপি, স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগেবল ট্রান্সসিভার, এসএফপি। এবং এটার সাথে যে কেবলটা লাগানো হয় অনেকে নাম জানবে না, দুটো পোর্ট আছে দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে প্যাচ কর্ড। প্যাচ কর্ড নামগুলো হয়তো এখন উইয়ার্ড মনে হবে, কিন্তু জানা দরকার কিভাবে কাজ করে। ফাইবার অপটিক কেবল একটা ট্রান্সমিট একটা রিসিভ হিসেবে কাজ করে। এই জিনিসগুলো প্রত্যেকের জানা দরকার। তো ফাইবার কেবল কেমন হয় আমি একটা ছবি দেখাচ্ছি, সবাই জানবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটা, এখানে আমরা দেখতে পাচ্ছি টিউব আছে, প্রত্যেক টিউবে কয়টা ফাইবার থাকে সবার জানা দরকার। আমি একটা আচ্ছা, ফাইবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল মোড, একটা মাল্টি মোড। সিঙ্গেল মোডের ট্রান্সমিশন ক্যাপাবিলিটি লং ডিস্টেন্স, মাল্টি মোড অনেক দূর যায় না। তো এটা কেন যায় না হয়তো অনেকে জানে, অনেকে এটা পড়ে নিতে হবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি কেবল কোডগুলো কি, আমি যেই বাম পাশে আমি যে কেবলটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা টিউবে কিন্তু 12টা করে ফাইবার থাকে। তার মানে কি, ফাইবার কিনতে গেলে অর্ডার দিতে হয় 12 স্ট্রেন্থ, 24 স্ট্রেন্থ, 36 স্ট্রেন্থ, 48 স্ট্রেন্থ, 60 স্ট্রেন্থ, 72 স্ট্রেন্থ, এভাবে মাল্টিপ্লিকেশন অফ 12। তাহলে প্রথম টিউব কি হয়? ব্লু টিউবের মধ্যে কয়টা ফাইবার থাকে? 12টা ফাইবার। কি কি ফাইবার থাকে? ব্লু, অরেঞ্জ, গ্রিন, ব্রাউন, গ্রে, হোয়াইট, রেড, ব্ল্যাক, ইয়েলো, ভায়োলেট, পিঙ্ক, অ্যাকোয়া। এই প্রত্যেকটা টিউবে, ব্লু টিউবে এভাবে থাকে 12টা কেবল। তারপর টিউব হচ্ছে অরেঞ্জও 12টা থাকে, গ্রিন টিউবে একই কালারের 12টা থাকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিউব 12টা থাকে। তার মানে হচ্ছে আমি যদি 12টা টিউব নিই, 12টা টিউবে 12 × 12 অর্থাৎ 144 স্ট্র্যান্ডের ফাইবার অপটিক কেবল পাবো। আচ্ছা, এই ফাইবার গুলোর কানেকশন হয় কি দিয়ে?
যে কানেক্টরগুলোর নাম জানা দরকার। এগুলো বিভিন্ন টাইপের কানেক্টর হয়। আমি যদি আমার প্যাচ প্যানেল এক ধরনের অর্ডার দিলাম অন্য টাইপের, তাহলে হবে না। এগুলোর নাম হচ্ছে এসটি, এসসি, এফসি। আমি সবাইকে অনুরোধ করব অ্যাটলিস্ট কানেক্টরগুলোর নামগুলো জানার জন্য। আরেকটা জিনিস আছে, আমরা জানি কোনো কেবলকে টেস্ট করার জন্য আমরা মাল্টিমিটার ইউজ করে আমরা টেস্ট করতে পারি, কিন্তু ফাইবার তো হচ্ছে অপটিক্যাল ডিভাইস। কিভাবে করব? স্পেশাল ডিভাইস OTDR, অপটিক্যাল টাইম ডোমেন রিফ্লেক্টোমিটার। এই মিটার দিয়ে ফাইবার অপটিকের ফল্ট ধরা যায়, কত ডিবি, অর্থাৎ ওর যে সিগন্যাল লসটা জানা যায়। খুবই ইম্পর্টেন্ট। সবাইকে বলবো অ্যাটলিস্ট ইউটিউবে কিছু কিছু ভিডিও হলেও দেখে রাখা উচিত এসব বিষয়ে, ভবিষ্যতের জন্য বলছি। ওকে, এবার আমি আমার প্র্যাকটিক্যাল ওয়ার্কের একটা ডায়াগ্রাম দিয়েছি। 144 কেবল, আমাদের এখানে দুটো হাফ 42, 43। আমার রিসেন্ট প্রজেক্টের একটা ড্রয়িং দিয়েছি, এটা সিম্পল ড্রয়িং। এখানে এতগুলো ফাইবার কানেক্ট করা হচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি আমি যে কালারগুলো দেখিয়েছিলাম ওই কালারগুলো দিয়েছে, এবং দুটো ক্যাবিনেটের মধ্যে এটা আমি পরে আমার অনেকগুলো প্র্যাকটিক্যাল ফাইবার কিভাবে টানছে, পুল বক্স কি, আমি শেয়ার করব আমাদের স্টুডেন্টদের সাথে। ভেরি ইন্টারেস্টিং। এবং কিভাবে প্যাচ প্যানেল কানেকশন হয়, কিভাবে একটা ক্যাবিনেটে প্রত্যেকটা কেবল জয়েন হয়, কিভাবে OTD ট্রেস দেখতে হয়, আমি ওগুলো পরে শেয়ার করব। তো এবার আমি সিসিটিভি ক্যামেরাতে যাব। ক্যামেরা এখন খুব উন্নত মানের ক্যামেরা, এখন পৃথিবীতে অনেক ডিটেকশনে কাজ করছে। তো আমি যদি কাউকে জিজ্ঞেস করি বাংলাদেশের ক্যামেরার ভিডিও ফরম্যাট আগে কি ছিল, অনেকে জানবে হয়তো পাল এবং NTSC। পাল হচ্ছে বাংলাদেশে, NTSC হচ্ছে USA ইউজ হয় এবং জাপানি ইউজ হয়। এছাড়া অন্যান্য ফরম্যাট আছে, সবাই চিনে NBA, MPV4, MOV, FLV, FBA। এর চেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে মডার্ন যে টেকনোলজি, এটা জানা দরকার। এই দুটো ফরম্যাট ভেরি ইম্পর্টেন্ট। H.263, H.264 ভেরি ইম্পর্টেন্ট ক্যামেরার জন্য। কেন ইম্পর্টেন্ট আমি একটা স্লাইড দেখাচ্ছি। এটা একটা কোম্পানি থেকে আমরা জিনিস কেনার কথা। এই ক্যামেরা দিয়ে অনলি ল্যান্ডস্লাইডিং, অর্থাৎ কোন জায়গায় যদি আগের থেকে ধস নামে, বাংলাদেশে পাহাড় ধস হচ্ছে, এই ক্যামেরা বসানো থাকলে সে আগের থেকে ইনফরমেশন দিবে যে এখানে ল্যান্ডস্লাইডিং হবে। তাছাড়া ব্রিজ ক্র্যাক, ব্রিজ সেফটি, অটোমেটেড ইনসিডেন্ট ডিটেকশন, অনেক কাজে এখন মডার্ন ক্যামেরা ইউজ হয়। আমি জানি না আমাদের এখানে ম্যাথল্যাব পড়ানো হয় কিনা। যদি পড়ানো না হয় আমি আশা করব আমাদের টিচারদেরকে বলবো ম্যাথল্যাব প্রোগ্রামটা ইনক্লুড করার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইমেজ অ্যানালাইসিস। ম্যাথল্যাব প্রোগ্রামটা আমি সুইডেনে কিছুদিন করেছিলাম মাস্টার্স, তখন আমাদের শিখিয়েছিল। আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই। এটা করলে আমি জানি আমাদের ছাত্ররা পরে উদ্যোক্তা হতে পারবে, তারা নিজেরা অনেক কিছু বানাতে পারবে। আমি শিওর হয়তো আমি কিছুটা হেল্প করবো তাদেরকে এইসব ব্যাপারে। নেক্সট, সোলার পাওয়ার সিস্টেম। সোলার পাওয়ার সিস্টেম কিভাবে কাজ করে সবার জানা উচিত। সোলার প্যানেল, সোলার চার্জার, ব্যাটারি, সোলার ইনভার্টার, এসি লোড, এই জিনিসটা জানা দরকার। আমি একটা ফিজিক্যাল ছবি দিচ্ছি। সোলার প্যানেল, এবং সোলার প্যানেলে আমি যে কানেক্টর গুলো, এগুলো মডার্ন কানেক্টর, আগে এগুলো ইউজ হতো না। আমরা আগে টার্মিনাল ব্লকের মধ্যে কানেক্ট করতাম, এখন ক্লিপ ইন কানেক্টর পাওয়া যায়। দেখা যাচ্ছে সোলার প্যানেল থেকে যাচ্ছে কোথায়, কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে চার্জ হয়ে হচ্ছে ব্যাটারিতে। এখানে আমি ইনভার্টার আর লোডটা দিইনি। তো ব্যাটারি সম্পর্কে জানতে হবে। মডার্ন ব্যাটারির নাম হচ্ছে AGM ব্যাটারি। এই ব্যাটারিগুলোর নামও জানা না অনেকে হয়তো বা। এটা ভেরি এফিশিয়েন্ট ব্যাটারি। এই ব্যাটারি আমরা ইউজ করি এখন ফিল্ডে। অ্যাবজর্বেন্ট গ্লাস ম্যাট ব্যাটারি। কেন আমি বলবো সবাইকে একটু পড়ে নেওয়ার জন্য ইয়ে করা পরে, এবং ব্যাটারির প্রত্যেকে বলবো রেটিং জানার জন্য। ব্যাটারিতে অনেকগুলো রেটিং থাকে। আমরা মনে করি সিম্পল ব্যাটারি, এখানে কি আর আছে, অনেক জিনিস আছে সত্যি। H রেটিং, অ্যাম্পিয়ার আওয়ার রেটিং, C/0.25 রেটিং, অনেক রেটিং আছে। ব্যাটারি একটা হিউজ একটা ব্যাপার যদি আমরা সোলার সিস্টেম নিয়ে কাজ করি। এখন আমরা জানি গাড়িতে যেসব ব্যাটারি ইউজ হয় ওটা হচ্ছে লিথিয়াম, এবং আমাদের ফোনে যেগুলি লিথিয়াম আয়ন ব্যাটারি, ভেরি ক্যাপাসিটি, হাই ক্যাপাসিটি লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এই জিনিসগুলো সম্পর্কে সবাইকে বলবো যে কিছু কিছু ধারণা নেওয়ার জন্য। হাইব্রিড পাওয়ার সিস্টেম, এটা ইন্টারেস্টিং, আমি পরে শেয়ার করবো। আমরা নতুন একটা প্রজেক্ট এটা করছি, আমার প্রজেক্ট হওয়ার পরে আমি এগুলো সব শেয়ার করব। এটা হচ্ছে কি দিয়ে, মিথাইল অ্যালকোহল, অর্থাৎ মিথানল দিয়ে আমরা, মিথানল এবং সোলার প্যানেল একসাথে কাজ করে আমরা হাইব্রিড পাওয়ার সিস্টেম করব। হাইব্রিড পাওয়ার সিস্টেম বলতে আমরা বুঝি আইদার উইন্ড পাওয়ার প্লাস সোলার পাওয়ার। আমি আমার প্রেজেন্টেশন আমি এখন দ্রুত যাব, যেহেতু আমি এত টাইম নিলে অনেকের হয়তো বোরিং লাগবে। হাইব্রিড সিস্টেম এটা জানা দরকার। এরপরে আমি কিছুটা যাচ্ছি ডায়োড, হয়তো এখানে প্রত্যেকটা রিলের মধ্যে একটা ডায়োড লাগানো হয়। কেন লাগানো হয় আমি জিজ্ঞেস করবো আমাদের ছেলেদেরকে, তারা যাতে এটা জানে। এবং একটা এলইডির কত ভোল্টেজ নিতে পারে, একটা এলইডির ভোল্টেজ কত, সবার জানা উচিত এগুলো। তারপর এই
ডায়োড গুলো কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়, ডায়োডের ফাংশন কি, ছোট ছোট ব্যাপার এগুলো জানা দরকার। এরপরে আমি ডায়োডের একটা ছবি দিয়েছি, একটা স্কেমেটিক দিয়েছি, এবং ডায়োড দিয়ে একটা ব্রিজ করে কিভাবে এসি কে ডিসি করা হয় তা দেখিয়েছি। তো এর মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে, সার্কিট ব্রেকার 2 পোল 3 পোল সিঙ্গেল পোল, এগুলো জানা দরকার যদি ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করে। তারপরে এটা হচ্ছে লোড সেন্টার না, এটা ডিসকানেক্ট সুইচ। প্রত্যেকটা ট্রান্সফরমার আগে একটা ডিসকানেক্ট সুইচ দিতে হয়। কেন দিতে হয় আমি বলবো, আমাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে এগুলো শিখে রাখার জন্য। হেভি ডিউটি থাকে, জেনারেল ডিউটি থাকে। আচ্ছা, এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করবে, আমরা যা পাস করার পর এগুলো কিচ্ছু জানি না। ম্যাগনেটিক কনভার্টার কি, থার্মাল রিলে কি, ওভারলোড রিলে কি, 3 ফেজ কি, 3 ফেজে 3 পোল আমরা কি কেন ইউজ করব, এগুলো কেন ইউজ হয়, এটা হচ্ছে একটা রিভার্স ফরওয়ার্ড মোটর সার্কিট কিভাবে হয় আমরা কিছুই জানি না। আমাদের উপর ডমিনেট করে টেকনিশিয়ানরা। কারণ কি, আমাদের পুয়ার নলেজের জন্য। স্কুলে বা আমাদের ইউনিভার্সিটিতে এসব ব্যাপারে খুব একটা শেখানো হয় না, এই ডিভাইস গুলো সম্পর্কে কিছু বলা হয় না। সো এটা জানা দরকার। রিলেতে এনওএনসি কি, নর্মালি ওপেন নর্মালি ক্লোজ কানেকশন কি, বইতে পড়ি, ফিজিক্যালি আমরা বুঝি না। এনিওয়ে, আরেকটা জিনিস বলবো, যারা ফাইনাল ইয়ার প্রজেক্ট আছে তাদেরকে এইসব প্রজেক্ট করার জন্য, এগুলো খুব কম দামের মডিউল, এটা দিয়ে ভালো ভালো প্রজেক্ট করা যায়। এটা হচ্ছে রাসবেরি পাই, এটা একটা মিনি কম্পিউটার, দাম খুব কম, $70 আমাদের রেসপেক্টে বলছি আমি। তো এটা দিয়ে প্রজেক্ট করলে একটা ক্যামেরা ইন্টিগ্রেশন, বাইরে একটা সেন্সর ইমপ্লিমেন্ট করা, এটার সাথে আমি কি সেন্সর ইউজ করতে পারবো আমরা, ওয়েদার সেন্সর, টেম্পারেচার সেন্সর, তারপর মনিটরিং সেন্টার, বিভিন্ন টাইপের সেন্সর আমি এটার সাথে প্রোগ্রাম করে ছোট্ট পাইথনের কোড লিখবো, এক্সিকিউট করব, এটা ফিল্ডে কাজ করবে। আমি জানি এভাবে ডিভাইস তৈরি করলে আমরা এগ্রিকালচারে অনেকগুলো হেল্প করতে পারবো। এই ছোট ছোট ডিভাইসই কিনে অনেক উদ্যোক্তা হতে পারবে। এই ডিভাইসের সাথে কিছু জিনিস পাওয়া যায়, নিজে হাউজিং করে মার্কেটিং করা যাবে। এবং যদি কেউ প্রজেক্ট করে তার ইয়ার এন্ডিং প্রজেক্টে এইসব প্রজেক্ট নিয়ে, তাহলে সে ইমপ্রুভ হয়ে যাবে, সে জানবে যে কিভাবে নতুন জিনিস ডিভাইস ডেভেলপ করতে হয়। আমি আশা করব আমাদের স্কুল থেকে বা আমাদের ইউনিভার্সিটি থেকে ছেলেদেরকে এই টাইপের কিছু ভালো ভালো প্রজেক্ট দিবে। আর একটা দিচ্ছি পিএলসি বেসড প্রজেক্ট, সবারই করা উচিত। এবং আমি আশা করব নেক্সট প্রজেক্ট থেকে আমাদের কিছু ছাত্ররা পিএলসি বেসড কিছু প্রজেক্ট করবে। হ্যাঁ, এবং এইসব মডিউল যদি দেশে পাওয়া না যায় আমাদেরকে রিকোয়েস্ট করলে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে ছেলেরা আপগ্রেডেড ইঞ্জিনিয়ার হয়ে বের হতে পারে। সো আমি আর কিছু টার্ম দিচ্ছি, টার্মগুলো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে, আমি আর ব্যাখ্যা করব না। ডল স্টার্টার, স্টার ডেল্টা কানেকশন, আর একটা কেবলের টাইপ 3O29, 7O23, অনেকে বুঝবে না এগুলো। E1 কি, T1 কি, 4 ওয়্যার ইমেন কানেকশন, ভার্মিয়ার কার্ড, মেগার, এরপরে অ্যান্টেনার মধ্যে হরাইজন্টাল ভার্টিক্যাল পোলারাইজেশন কি, হয়তো অনেকে জানে, এবং প্র্যাকটিক্যালি কিভাবে হয় কিছু জানে না। তো আমি এরপরে কেউ যে আমি 3টা প্রেজেন্টেশন করতে চাইবো, 3টা যদি কেউ করতে চাই, ইলেকট্রিক্যাল নিয়ে করতে পারে, আমি ইলেকট্রনিক্স নিয়ে করতে পারি, টেলিকম নিয়ে করতে পারি, কমিউনিকেশন নিয়ে, ফাইবার নিয়ে করতে পারি। পরে যেভাবে অর্গানাইজ করে আমি ওভাবে হেল্প করব। তাছাড়া আমাদের সাথে যারা কাজ করছে, ইরানি ইঞ্জিনিয়ার, বড় ডিজাইনার, নিউ ইয়র্কে অনেক ডিজাইন করেছে, ওর নাম দিচ্ছি। আমি চাইলে আমাদের একটা প্রেজেন্টেশনে ওনাকে আমি জয়েন করাবো, এবং ওনার নাম হাসান হুমায়মি। আপনারা WSP এই সাইটে গিয়ে দেখবেন, বিশাল বড় ইঞ্জিনিয়ারিং কোম্পানি, বিশাল, সারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে। তাদের একজন ইঞ্জিনিয়ারকে আমি নিয়ে আসবো, পিএইচডি করা, এবং অনেক রিসার্চ পেপার আছে তার, অনেক ডিজাইন করেছে ITS এর, স্পেশালি কোথায়, নিউ ইয়র্কে, এবং নিউ ইয়র্কে, সারা আমেরিকাতে। যদি কেউ চায় যে আমরা ওনার একটা লেকচার নিব, আমি একদিন তাকেও জয়েন করতে বলবো, আমি একটু হেল্প করতে পারি। তাছাড়া আমাদের যারা কন্ট্রাক্টর এবং যারা টেকনিশিয়ান আছে, যদি কেউ চায় যে ট্রাফিক সিস্টেম টেকনিশিয়ান আছে, তাদেরকে আমি নিয়ে আসতে পারবো। আমার সাথে সবার সাথে আমার ভালো রিলেশন, প্রত্যেকটা বড় কোম্পানির সাথে আমার, স্পেশালি তারা আমার আন্ডারে কাজ করছে, যেহেতু আমার কন্ট্রাক্টর, অবশ্যই আমার কথা শুনবে। তো আমি এর হেল্প করতে পারি। লাস্টে আমি একটা ইঞ্জিনিয়ারিং একটা সংজ্ঞা দিয়েছি, ডেফিনিশন, এটা আমি আগে একবার দেখিয়েছিলাম, ভেরি ইম্পর্টেন্ট, সবাইকে বলবো এই সংজ্ঞাটা ফলো করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ইমেল করতে পারবে, বা আমার একটা টেকনিক্যাল সাইট আছে, আমি দেশে এখন কিছু ছেলেকে ট্রেড কোর্স করাচ্ছি অনলাইনে এবং ফিজিক্যালি, তো এটাতে গেলেও পাওয়া যাবে। সবাই আমার প্রেজেন্টেশন মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ, যদিও একটু লম্বা হয়ে গেছে, সরি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ রানা ভাইকে আপনার চমৎকার প্রেজেন্টেশনের জন্য। এরপরে আমরা আসলে যেটা করব, আমরা ফ্লায়ারে প্রেজেন্টারের নাম
এবং টপিকটা আমরা দিয়ে দিব। কারণ ইলেকট্রিক্যালের প্রেজেন্টেশনে হয়তো সিভিল বা মেকানিক্যালের স্টুডেন্টদের অত ইন্টারেস্ট ফিল করবে না। যদি তারা ইন্টারেস্ট ফিল না করে তাহলে জয়েন করারও দরকার নাই। তো আমার মনে হয় আজকে রানা ভাইয়ের প্রেজেন্টেশনটা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন তারা উপকৃত হবেন। তো এরপর আমরা টপিকটা ফ্লায়ারে উল্লেখ করে দেব যাতে আমরা আমাদের ইন্টারেস্ট অনুযায়ী অংশগ্রহণ করতে পারি। এ পর্যায়ে আমি ধন্যবাদ রানা ভাই। এরপর আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পিকারের কাছে। আমাদের পরবর্তী স্পিকার হলেন ইঞ্জিনিয়ার আহমেদুল হক ডালিম। ডালিম ভাই 4th ব্যাচ মেকানিক্যালের। উনি 2006 সালে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে করেছেন। প্রকৌশলী আহমেদ হক ডালিমের 42 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে অটোমোবাইলের উপর, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন শাখায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সার্ভিসিং, রিপেয়ারিং অ্যান্ড মেইনটেনেন্স, ওয়ার্কশপ প্র্যাকটিস, সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাসেম্বলিং অ্যান্ড ফ্যাব্রিকেশন, বডি বিল্ডিং, পার্টস অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এছাড়া ওনার অভিজ্ঞতা আছে development in people management skill policy related development issue, particularly in the field of participatory management development and training skill. এছাড়া ওনার বিশেষ অভিজ্ঞতা আছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপর। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী স্পিকার ডালিম ভাইয়ের কাছে। Assalamu alaikum. Thank you everybody to give me opportunity to represent this seminar. First of all, thanks to Honorable VC, Mr. Shoaib Chaudhary, and Mr. Riyaz, Mr. Rana, and Mr. Jahangir, who relentlessly worked in organizing this kind of seminar just to encourage and just to train our fresh engineers to work in the job or in our automobile sector. So first of all, I like to say that what we learn in our automobile engineering in our university, that is mostly theoretical. There is a huge skill gap between the fresh engineers, those who have just graduated from the university, and those who are in the practical field of engineering, automobile engineering. So, এখানে আমি একজনকে ডক্টর রেজাউল করিম উনি যেটা উল্লেখ করেছেন প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে যে গ্যাপটা, সেই গ্যাপটার জন্যই আমি কাজ করতে চাচ্ছি। those who are the fresh engineers, তারা আমার অভিজ্ঞতা থেকে এনরিচড হবে, তারা জবে মানে ভালোভাবে কাজ করতে পারবে। সেই জন্যই আমি মানে তাদেরকে এনকারেজ করব just to take some help, some briefing, some technical knowledge from us just to work in this practical field. So automobile engineering is around our daily life, and it is very important, and automobile engineering is developing every day. What we have seen that initially the IC engine আমরা শুধু জেনেছি যে there is a petrol engine and diesel engine. Now that is transformed into hybrid engine, plug-in hybrid, electrical vehicle. So there is a big change in automobile engineering. So আমাদের যারা ফ্রেশ ইঞ্জিনিয়ার মানে বের হবে তাদেরকে এই মানে যে এই ডেভেলপমেন্ট, এই যে চেঞ্জ অফ আওয়ার ইঞ্জিনিয়ারিং, সেটাতে তাদেরকে ওরিয়েন্টেশন দিতে হবে, তাদেরকে ব্রিফিং করতে হবে যাতে তারা জব মার্কেটে ভালোভাবে কাজ করতে পারে। সাপোজ আমরা বাংলাদেশে 95% যে গাড়িগুলা আমাদের রোডে ব্যবহার হচ্ছে বা তারা সবকিছু ইম্পোর্ট করা হচ্ছে, এবং সেই গাড়িগুলা ইম্পোর্ট করা হচ্ছে যেসব কোম্পানি থেকে, যে মিৎসুবিশি, ইসুজু, ল্যান্ড রোভার, মার্সিডিজ বেঞ্জ, হ্যাঁ,
সেই গাড়িগুলোর মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ারের জন্য হিউজ নাম্বার ইঞ্জিনিয়ার দরকার হয়, মানে সার্ভিস অ্যান্ড মেনটেনেন্স ইঞ্জিনিয়ার দরকার হয়। তাদেরকে সেই জব প্রসেসটা জানাই দিতে হবে। সেটা আমাদের থিওরিটিক্যালি যে কোর্সটা পড়ানো হয় সেটাতে কভার করা হয় না, সেটা সম্ভব হয় না। তারপরে তাদেরকে এই যে সার্ভিস অ্যান্ড মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এর জন্য তাদেরকে যে ওরিয়েন্টেশনটুকু দরকার, যে ট্রেনিংটুকু দরকার, সেই ট্রেনিং এর জন্য আমাদেরকে তাদেরকে সাপোর্ট দিতে হবে এবং তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এবং রানা যেখানে উল্লেখ করেছেন ইন্ডাস্ট্রিয়াল ওরিয়েন্টেশন, এখানে আমাদের দেশে যে কর্পোরেট হাউস গুলো আছে যারা এইসব গাড়িগুলো ইম্পোর্ট করে, দে আর নট ইন্টারেস্টেড টু গিভ এনি অফ দিস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর দিস জব অ্যাটাচমেন্ট। সো আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা ক্রাশ কোর্স করে একটা আলাদাভাবে তাদেরকে মানে জবের সাথে ওরিয়েন্টেড করার জন্য আমাদেরকে একটা ক্রাশ কোর্স করতে হবে। আমি যেটা মনে করি আর কি সেটা হচ্ছে যে যেমন অ্যাজ ফর এক্সাম্পল সার্ভিস অ্যান্ড মেনটেন্স ইঞ্জিনিয়ারের যারা কাজ করবে তাদেরকে জব মেনটেন্স সার্ভিস মেনটেন্স ইঞ্জিনিয়ার জব প্রসেসটা জানতে হবে, কিভাবে গাড়ি রিসিভ করতে হয়, গাড়ির তারপরে কিভাবে সার্ভিস ইঞ্জিনিয়ার ফল্ট ফাইন্ড করতে হয়, তারপরে কিভাবে পার্টস ইয়ে করতে হয়, সিলেকশন করতে হয়, তারপর কিভাবে স্টোর রিকুইজিশন রেজ করতে হয়, তারপর কি এস্টিমেট রেডি করতে হয়। এই যে জব প্রসেসটা, এই জব প্রসেসটা তাদেরকে জানিয়ে দিলে তারা খুব তাড়াতাড়ি জবের সাথে নিজকে সম্পৃক্ত করতে পারবে এবং তারা ভালোভাবে কাজ করতে পারবে। এই যে সার্ভিস এন্ড মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তাদেরকে পার্টস সম্বন্ধে জানতে হবে, ওয়ার্কশপ টুলস সম্বন্ধে জানতে হবে, তারপরে কিভাবে ফল্ট ফাইন্ডিং করে তা জানতে হবে। আজকে 2021 সালে সমস্ত গাড়ির ফল্ট আইডেন্টিফিকেশনের জন্য কম্পিউটার ইউজ করতে হয়, সেই কম্পিউটার ইউজ করা জানতে হবে। হ্যাঁ, তাই সেইগুলো আমাদেরকে ফ্রেশ ইঞ্জিনিয়ারকে ওরিয়েন্টেশনে বা ট্রেনিং এর মাধ্যমে জানিয়ে দিতে হবে, তাতে তারা উপকৃত হবে এবং তারা তাড়াতাড়ি জবে নিজকে অ্যাটাচ করতে পারবে এবং তার কনফিডেন্সটা ফিরে পাবে। আমি যতটুকু দেখেছি আমাদের ইঞ্জিনিয়াররা খুবই ট্যালেন্টেড, তাদেরকে শুধু গাইড করা, তাদেরকে 6 মাসের ট্রেনিং দিলে আমি দেখেছি তারা খুবই ভালো ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারে। আমার অভিজ্ঞতাতে আমি বলেছি, দেখেছি আর কি, যে আমার এই টুইটের একটা ছেলে আমার এখানে, আমি ওকে 3 মাস ট্রেনিং দিয়েছি, তারপর দেখলাম হি ইজ দ্য বেস্ট ইঞ্জিনিয়ার ইন মাই কর্পোরেট হাউস। তা আমি যেটা মনে করি তাদেরকে এই যে অন জব ওরিয়েন্টেশন, জব রিলেটেড ব্রিফিং, জব রিলেটেড ট্রেনিং, সেই ট্রেনিংটুকু দিতে হবে। আমি ডিউরিং মাই জব ইন ডিফারেন্ট সেক্টর, আমি অ্যাজ এ ট্রেইনার হিসেবে কাজ করেছি এবং আমি তাতে দেখেছি যে আমাদের ইঞ্জিনিয়াররা ট্যালেন্টেড, তাদেরকে একটু গাইড করতে হবে। তো আমরা এটা কিভাবে করতে পারি সেটাই আমরা আলোচনার মাধ্যমে বসে আমরা এটা ঠিক করতে হবে। তাদের জন্য একটা কোর্স কারিকুলাম করতে হবে। যেমন আমি মনে করি যে যেমন আমরা ইঞ্জিন পড়াচ্ছি, ইঞ্জিনটা থিওরিটিক্যালি পড়ানোর সাথে সাথে মাল্টিমিডিয়াতে ইঞ্জিনটা আমরা দেখানোর পরপরই আমরা প্র্যাকটিক্যালি তাদেরকে একটা ইঞ্জিন পুরোপুরি খোলা, তারপরে এটাকে পুরোপুরি অ্যাসেম্বলি করা, তাতে সে প্রত্যেকটা পার্টস সম্বন্ধে জানতে পারবে। এবং এইটার সাথে সাথে ওকে যদি ওরিয়েন্টেশন দেওয়া যায় যে কি কি ফল্ট আসতে পারে, ইঞ্জিনের প্রবলেম হলে কি কি ফল্ট আসতে পারে, কালো ধোঁয়া হইলে এটা মোবিল ইঞ্জিন হলে এটা কনজিউম করতেছে, সাদা ধোঁয়া হইলে এটা ম্যাক্সিমাম তেল দিচ্ছে, সেইভাবে তাদেরকে ওরিয়েন্টেশন দিতে হবে। আজকে যে ইঞ্জিনের যে ডেভেলপমেন্ট হচ্ছে, আইসি ইঞ্জিন 2 রকম, যেমন আমরা জানি, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। এখন পেট্রোল ইঞ্জিনেরও ইঞ্জেক্টর ব্যবহার হচ্ছে, ডিজেল ইঞ্জিনেও ইঞ্জেক্টর ব্যবহার হচ্ছে। হ্যাঁ, পেট্রোল ইঞ্জিনে সাবমার্জ পাম্প আছে, ডিজেল ইঞ্জিনেও সাবমার্জ পাম্প আছে। তারপরে ডিজেল ইঞ্জিনে বা গ্রিন প্ল্যানেটের জন্য, পলিউশন কমানোর জন্য সিআরডিএ ইঞ্জিন ডেভেলপ করেছে। হ্যাঁ, কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন ইঞ্জিন। আমাদের কোর্সে তো এটা কাভারই করে না। অনেক ছেলেরাই যারা পাস করে আসতেছে ফ্রেশ ইঞ্জিনিয়ার, তারা সিআরডিএ ইঞ্জিন সম্বন্ধে জানে না। তারপরে ইঞ্জিন ব্রেক, একজস্ট ব্রেক, অনেক রকম ডেভেলপমেন্ট চলে আসছে। আমি আমাদের ছেলেদেরকে রিকোয়েস্ট করব যে তারা নতুন নতুন যেসব গাড়ি মার্কেটে আসতেছে, তারা
তাদেরকে এনরিচ করার জন্য, তাদেরকে আরো বেশি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে তাদেরকে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য তারা যে গাড়ির মধ্যে যে প্যানেল আছে, ড্যাশবোর্ড প্যানেল আছে, এই প্যানেলের অপশনগুলো তারা যেন নিজেরা দেখে এবং এটা কোনটা কি কাজ করে। এখন যে গাড়িগুলো আসতেছে এত অপশন থাকে, টেসলা বলেন, আর টেসলা বা এই যে হুন্ডা যেগুলা হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড বা ইলেকট্রিক ভেহিকেলের যেই প্যানেলগুলো আছে, হ্যাঁ, স্টিয়ারিং প্যানেলের সাথে যেসব অপশনগুলো আছে, সেই অপশনগুলো আমরা যারা গাড়ি চালে তাদেরকে আমি জিজ্ঞেস করছি, ম্যাক্সিমাম জানে না। ল্যান্ড রোভারের সবচেয়ে ভালো গাড়ি রেঞ্জ রোভার, এটার যে প্যানেল, ড্যাশবোর্ড প্যানেল, লট অফ অপশন ইজ দেয়ার। তো আমাদের ছেলেদেরকে অন জব ট্রেনিং বা ওই গাড়ি একটা নিয়ে তাদেরকে সেইভাবে এগুলো সম্বন্ধে তাদেরকে ওরিয়েন্টেশন দিতে হবে, তাতে তারা কনফিডেন্স পাবে, তারা এসব গাড়ি হ্যান্ডেল করতে পারবে। তারপরে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে ইয়েগুলো আছে, স্কোপ অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যেটা আছে, আমি সেটা আগে উল্লেখ করেছি যে সার্ভিস এন্ড মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, পার্টস ইঞ্জিনিয়ার, তারপর সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ার, তারপরে ফেব্রিকেশন ইঞ্জিনিয়ার, অটোমোবাইল অ্যাসেম্বলিং ইঞ্জিনিয়ার, সাপ্লাই ফাইনাল লাইন ইঞ্জিনিয়ার, অনেক রকম ইঞ্জিনিয়ারিং এর জব এখানে অটোমোবাইল সেক্টরে আছে। সুতরাং আমাদেরকে যারা ফ্রেশ ইঞ্জিনিয়ার আছে তাদেরকে শুধুমাত্র আমাদেরকে অন জব ওরিয়েন্টেশন, অন জব ট্রেনিং সেইটুকু প্রোভাইড করলে তারা ভালো ইঞ্জিনিয়ার হয়ে নিজকে প্রেজেন্ট করতে পারবে। তা আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে আমরা এটা কিভাবে করবো। হ্যাঁ, আমি মনে করি যে আমরা তাদেরকে অন জব ট্রেনিং বা আমরা বিভিন্ন রকম নিয়ে কোর্স একটা ফর্মুলেট করে তাদেরকে দোজ হু আর ইন্টারেস্টেড তাদেরকে সেইভাবে আমরা ট্রেইন আপ করবো। আমি যেটা বলতে চাচ্ছি যে এখন এই গ্রিন প্ল্যানেটের জন্য যে প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে, যে আমরা অটোমোবাইলে কতগুলো স্ট্যান্ডার্ড ব্যবহার করি, ইউরো 1, ইউরো 2, ইউরো 3, ইউরো 4, সেগুলো আমরা আমাদের ছেলেদেরকে জানাতে হবে যে গাড়ি এখন কিনতে হলে ইউরো 4 স্ট্যান্ডার্ড কিনা, ইউরো 4 3 ইয়ে করে কিনা, কাভার করে কিনা, সেগুলো আমাদেরকে জানতে হবে। ইন্ডিয়া থেকে যে গাড়িগুলো আসতেছে সেই গাড়িগুলো তারা বিএস স্ট্যান্ডার্ড ব্যবহার করে, তারা BS1, BS2, BS3, BS4 তারা ব্যবহার করে। দিল্লিতে BS4 ছাড়া কোনো গাড়ি অ্যালাউ করে না। তো আমাদেরকে সেইভাবে তাদেরকে জানতে হবে। ডিজেল ইঞ্জিনে পলিউশন কমানোর জন্য যেমন CADA ইঞ্জিন ডেভেলপ করা হয়েছে। CADA ইঞ্জিনে ইনিশিয়ালি নর্মাল একটা ডিজেল ইঞ্জিনের ইঞ্জেকশন প্রেসার ছিল 350 PSI। এখন CADA ইঞ্জিনের প্রেসার হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন প্রেসার 27,000 PSI, যাতে ইভেন কম্বাসন হতে পারে, পলিউশন কমানো যায়। তা আমাদের ছেলেদেরকে এই জব রিলেটেড এই ইয়েগুলা টিপস গুলা তাদেরকে জানিয়ে দিতে হবে, যারা তারা এখানেই মানে চাকরি করতে যাবে বা ইন্টারভিউতে যাবে, তারা যাতে কনফিডেন্ট ফিল করে। তাই আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড এবং অ্যাগ্রেসিভ একটা ফোর্স ফর্মুলেট করতে হবে, যাতে আমরা আমাদের ফ্রেশ ইঞ্জিনিয়ারদেরকে সাপোর্ট করতে পারি। হ্যাঁ, আমরা যারা সিনিয়র ইঞ্জিনিয়ার আছে, যারা বিভিন্ন অটোমোবাইলে বিভিন্ন সেক্টরে কাজ করেছি, তারা আমাদের দরকার হলে তাদেরকে আমরা হেল্প করব জাস্ট টু গেট দিস নলেজ অফ প্র্যাকটিক্যাল ফিল্ড, জব রিলেটেড ফিল্ড। ইন দ্যাট ওয়ে আমরা আমাদের ফ্রেশ ইঞ্জিনিয়ারকে প্রোভাইড করতে পারবো। আমাদের এই অটোমোবাইল সেক্টরে প্রচুর ইন্ডিয়ান, ফিলিপিনো এবং শ্রীলঙ্কান ইঞ্জিনিয়াররা কাজ করে। আমরা তাদেরকে সরাতে পারবো যদি আমাদের ফ্রেশ ইঞ্জিনিয়ারকে আমরা প্রপারলি ট্রেইনড আপ করতে পারি, এবং আমরা এইভাবে আমাদের অটোমোবাইল সেক্টরে আমাদের নিজস্ব আধিপত্য বিস্তার করতে পারবো। এবং এট দ্য সেম টাইম আমরা আমাদের যে ফরেন কারেন্সি ট্রেইনড আপ হচ্ছে সেটা আমরা বন্ধ করতে পারবো। তা আমার যে বলার যেটুকু, যে আমরা কিভাবে তাদেরকে ফ্রেশ ইঞ্জিনিয়ারকে সাহায্য করতে পারবো, কিভাবে সাপোর্ট দিতে পারবো এবং তাদেরকে জব ওরিয়েন্টেড করতে পারবো, that will be our main target। এখন সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে।
এবং ফ্রেশ ইঞ্জিনিয়ার যদি ইন্টারেস্টেড হয় আমার সাথে যোগাযোগ করতে পারে। আমার ইমেল অ্যাড্রেস ইজ দেয়ার। আমি আশা করি যদি কেউ ইন্টারেস্টেড হয় আমি তাদেরকে গাইড করতে পারবো যে কোন এরিয়াতে তারা এমফেসিস দিবে, কোন এরিয়াতে তারা নিজস্ব করবে। আমাদের থিওরিটিক্যাল ইয়াতে যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, এখানে অটোমোবাইল টুলস সম্বন্ধে কোনো রকম ইয়া নাই। অটোমোবাইল টুলস গুলো তারা জানে না। ওয়ার্কশপের যে টুলস আছে তারা সেটা সম্বন্ধে জানে না। তারপরে পার্টস সম্বন্ধে তারা জানে না। হান্ড্রেডস অফ পার্টস অটোমোবাইলের আছে যেগুলো জানে না। একটা গাড়ি যদি ইঞ্জিনের কি কি পার্টস লাগবে সেটাও যদি না জানে, সে কিভাবে স্টোর রিপোজিশন রেজ করবে সেটা তাদেরকে ওরিয়েন্টেশন দিতে হবে, তাদেরকে ট্রেন আপ করতে হবে। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা এরিয়াতে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে জবের জন্য মানে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তাতে তারা খুব তাড়াতাড়ি জব পেয়ে যাবে এবং জবের জন্য তারা নিজেদেরকে খুব কনফিডেন্ট মনে করবে। এবং আমরাও যারা এই সেক্টরে কাজ করি, আমরা ইঞ্জিনিয়ার খুঁজতে থাকি কিন্তু ইঞ্জিনিয়ার আমরা পাই না, তখন আমরা ইঞ্জিনিয়ার পেয়ে যাব এবং আমাদের এই অটোমোবাইল সেক্টরটা রিচ হবে। তো আমি আশা করি যে এই সেমিনার একটা ভালো উদ্যোগ। আমরা কিভাবে তাদেরকে অন জব ট্রেনিং বা জব ওরিয়েন্টেড করতে পারবো সেই ব্যাপারে আমরা কাজ করার জন্য এখানে আমরা একটা অ্যাকশন লাইন চিন্তা ভাবনা করে আমরা ইমপ্লিমেন্ট করব, সেটাই আমার উদ্দেশ্য। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যারা আমার কথা মন দিয়ে শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি আজকে শুধু এইটুকু বলছি যে ট্রেন আপ করার জন্য তাদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে এবং তারা মানে দে আর ট্যালেন্টেড, তাদেরকে শুধু গাইড করতে হবে। আমি আশা করি আমার কথাগুলা যদি কাজে লাগে আমি অত্যন্ত খুশি হব। এবং আমি যতটুকু শিখেছি তা আমি আমার ফ্রেশ ইঞ্জিনিয়ারদেরকে আমি ডিসিমেট বা আমি তাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। থ্যাংক ইউ এভরিবডি। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ আহমেদুল হক ডালিম ভাইকে তার চমৎকার বক্তব্যের জন্য। হ্যাঁ, ভবিষ্যতে আমরা আপনার কাছ থেকে আরো শুনবো এই প্রত্যাশা করছি। আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা যারা আজকে অংশগ্রহণ করেছেন, আপনাদের ব্যস্ততার মাঝেও সবার আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে আমরা আরো সুন্দর করে অনুষ্ঠানটা চালানোর চেষ্টা করব। চুয়েট এলুমনাই ইউএস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এবার আমি ক্লোজিং রিমার্ক দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট চুয়েট এলুমনাই ইউএস এর প্রকৌশলী গোলাম রিয়াসত সোবহান ভাইকে। রিয়াসত ভাই 4th ব্যাচ ইলেকট্রিক্যালের। রিয়াসত ভাই ম্যানহাটন কলেজ থেকে মাস্টার্স করেছেন নিউ ইয়র্ক থেকে। বর্তমানে উনি নিউ ইয়র্কে থাকেন এবং নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশনে কর্মরত আছেন। রিয়াসত ভাই 2008 থেকে 2018 সাল পর্যন্ত চুয়েট এলুমনাই ইউএস এর প্রেসিডেন্ট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। রিয়াসত ভাইয়ের বক্তব্যের পরপরই আমাদের অনুষ্ঠানটা সমাপ্তি হবে। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি রিয়াসত ভাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুসরাত, তোমার এই সুন্দর উপস্থাপনা এবং এই সঞ্জীবিত করে রাখার জন্য সমস্ত অনুষ্ঠান এই পর্যন্ত। তো আমাদের তো এখানে শেষ না, ওই যেমন ডালিম বলল সে আজকে শেষ করছে, রানা বলল সে আজকে শেষ করছে, আসলে শেষ না, এটা তো শুধু আরম্ভ আমাদের মাত্র। আজকে আমরা ইন জেনারেল ইন্ট্রোডাক্টরি আলোচনা করলাম আমরা কি করতে চাই। আমাদের মিশন এন্ড ভিশন হলো থিওরিটিক্যাল নলেজ ভার্সাস দ্য রিয়েল টাইম এক্সপিরিয়েন্স, এটাকে ব্রিজ আউট করা, ওটাই আমাদের একমাত্র উদ্দেশ্য আর কি। তো ওই জন্য আমি ধন্যবাদ জানাই চুয়েটের ভিসি মহোদয় ডক্টর রফিকুল আলম, উনি আমাদের এখানে উপস্থিত থেকে আমাদের এই প্রোগ্রামটাকে উদ্বোধন করে গেলেন এবং এটাকে চালু রাখার জন্য। আমি ধন্যবাদ জানাই চুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের ডাইরেক্টর ডক্টর
রফিকুল আলমকে, তারপরে ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে ডেপুটি ডাইরেক্টর ছাত্র কল্যাণ পরিষদের হুমায়ুন কবিরকে, এবং আর যারা আমাকে উৎসাহ দিয়েছে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য, রানা বড়ুয়া, ডালিম, নুসরাত, সোহেব, ইকরামুল্লাহ এবং যাদের সাথে আলাপ করতে সবাই এটা করতে বলছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই উপস্থিত সকল ছাত্র, শিক্ষক, প্যাট্রনাইজ যারা এখানে আছেন সবাইকে। আজকে আমার মনে পড়ে আমরা যখন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন শেষ করি, 3টা বেসিক ডিপার্টমেন্ট ছিল আমাদের, আর আমরা ছিলাম আন্ডার চিটাগাং ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, একটা ফ্যাকাল্টি, 3টা বেসিক ডিপার্টমেন্ট, সিভিল, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল। এখন তো মাশাআল্লাহ প্রায় ফ্যাকাল্টি হয়ে গেছে 5টা, ডিপার্টমেন্ট হয়ে গেছে প্রায় 18টা। এখন সেখানে আন্ডার গ্রাজুয়েট, গ্র্যাজুয়েট এবং পোস্ট ডিগ্রি পিএইচডি পর্যন্ত দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত আনন্দের কথা যে প্রায় 40 বছরে পার্থক্যে আমাদের চুয়েট আছে কোথায় চলে গেছে, এবং সেখানে ছাত্র সংখ্যা প্রায় 4500, আর আমাদের বোধহয় 120 জন দিয়ে আমরা শুরু করছিলাম। তো মানে এটা আমাদের জন্য বিরাট অ্যাচিভমেন্ট। এনিওয়ে অনেক লম্বা হয়ে যাচ্ছে কথা। তো এখন ওই যেটা টার্গেট আলোচনার, বাংলাদেশে টেকনিক্যাল নো হাউ লোক খুবই অভাব। বাংলাদেশ থেকে বিদেশে পাঠায় আনস্কিল লোকজন, আবার বাংলাদেশে স্কিল লোকজন এনে বাংলাদেশের ফরেন কারেন্সি আবার বাইরে চলে যায়। তো এই আলোচনার এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছিল যে আমরা যেন বাংলাদেশে স্কিলড এবং টেকনিক্যাল নো হাউ গ্রো করতে পারি। 100 এক্সপোর্ট প্রসেসিং জোন হচ্ছে, এটার কোথায় সরকারি প্ল্যান আছে বা আমাদের ইউনিভার্সিটিগুলো কি প্ল্যান আছে যে 100 এক্সপোর্ট প্রসেসিং জোনে যে টেকনিক্যাল নো হাউ লাগবে, যে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, ওদের কি কি প্রোডাক্ট তারা করে দিতে পারতেছে, বছরে কতগুলো আমাদের টেকনিক্যাল নো হাউ প্রয়োজন, কোনো ব্লু প্রিন্ট আছে কিনা। তো এগুলা নিয়ে আমাদের আলোচনা করে জিনিসটাকে আমাদেরকে অ্যাক্টিভেট করে আনতে হবে, সবাইকে সজাগ করতে হবে যে আমাদের এতগুলা টেকনিক্যাল পার্সন দরকার, এতগুলো টেকনিক্যাল ইঞ্জিনিয়ার প্রতি বছর আমাদের দরকার। সেই অনুযায়ী টার্গেটেড করে আমাদের কোর্স কারিকুলামগুলো ঠিক করতে হবে। এর জন্য আমাদেরকে এগুলা নিয়েও আলোচনা করতে হবে। তো আমি আর বেশি লম্বা করি না, কারণ আমাদের প্রোগ্রাম হচ্ছে প্রতি মাসে, যেমন নুসরাত বলল যে প্রতি মাসে ফার্স্ট উইকে শনিবার এরকম সময় হয়তো আমরা একটা সেমিনার করব। ওটা হবে একজন দিয়ে লম্বা, তার প্রয়োজন অনুযায়ী সে বলবে। তো ওই এবং সাবজেক্ট ওয়াইজ হবে, সেটা আমরা জানাই দেব। নুসরাত তার চুয়েট অ্যালামনাই পক্ষ থেকে সবাইকে জানাই দিবে। এভাবে আমাদের প্রোগ্রাম চলবে আশা করি এটা সাকসেসফুল হবে। আমাদের অনেক সেমিনার করার মতো অনেক ভাইটাল লোকজন আমাদের আছে অলরেডি। যেমন আজকে রাশেদ চৌধুরী থাকার কথা ছিল 9th ব্যাচের, সে তো ইউনিভার্সিটি অফ হাওয়াই ডিন অফ ডিপার্টমেন্ট ছিল, এখন সে বর্তমানে আরিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর, এবং সে এনভায়রনমেন্টাল ক্লাইমেটের উপরে প্রচুর তার অভিজ্ঞতা এবং ওই লাইটে তার পড়াশোনা আর কি। তো এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সায়েন্সের উপরে চুয়েটে একটা মাস্টার্স প্রোগ্রাম চালু হয়ে গেছে, ওটার ব্যাপারেও আমাদের রাশেদ চৌধুরীর একটা অবদান আছে। আমিও গেছিলাম ওর সাথে একবার চুয়েটে গিয়ে, ওই তখন জাহাঙ্গীর আলম ছিল আমাদের ভিসি। তো একটা MOU সাইন করা হয়েছিল ইউনিভার্সিটি অফ হাওয়াই আর চুয়েটের সাথে ওই ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওটার উপরে। তো মনে হচ্ছে ওরা ওই কোর্সটা এখানে চালু করছে, আমি দেখলাম ফ্যাকাল্টিতে ওখানে আছে বোধহয়। তো এইভাবে আমরা একটা পর একটা জিনিস সংযোজন করব এবং আরও সুন্দর সুন্দর জিনিস ওখানে রিয়েল লাইফ টাইমের সাথে জড়িত করে কোর্সগুলো যেন হয় আর কি। তো আমি আর দীর্ঘায়িত করি না, মোটামুটি সবাই বুঝে গেছে। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ।
সবাইকে ধন্যবাদ।